গার্লফ্রেন্ডের হাতের সে তাপ্পরটা শুধু গালে পড়েনি, পড়েছিল আত্মসম্মানের ঠিক মাঝখানে। পুরো বিশ্ববিদ্যালয়ের সামনে অগণিত চোখের ভিড়ে দাঁড়িয়ে যখন শব্দটা প্রতিধ্বনির মতো কানে বাজছিল, ঠাস, তখন মনে হচ্ছিল পৃথিবীটা যদি একটু দয়া করে ফিরে যেত, আমি নিঃশব্দে তার ভিতরে ঢুকে হারিয়ে যেতাম। লজ্জা, রাগ, অপমান আর অসহায়ত্ব সব মিলিয়ে মাথার ভেতর যেন এক জ্বর বয়ে যাচ্ছিল। বুকের ভিতর দুঃখপুকানি এত জোরে হচ্ছিল, মনে হচ্ছিল সবাই শুনতে পাচ্ছে। আপনি হয়তো ভাবছেন, একটা মেয়ে কেন তার প্রেমিককে সবার সামনে থাপ্পড় মারবে? চলুন একটু অতীতে ঘুরে আসি। আমি ইমরান। 6 বছরের গোপন যুদ্ধ শেষে সদ্য ডাক্তারি পড়া শেষ করেছি। এখন অপেক্ষা একটা ভালো মেডিকেল পোস্টের। কিন্তু আমার বাড়িতে কেউ জানে না আমি ডাক্তারি পড়েছি। শুধু একজন জানে, আমার বন্ধু রাফি। পরিবারের সবার ধারণা আমি 6 বছর ধরে বসে বসে খাচ্ছি, অকর্মা, অপদার্থ, বোঝা। এলাকার বকাটে। আমরা 3 ভাই, আমি সবার ছোট। বাকি 2 ভাই ইমাম ও ঈশান। বাবার একসময় মুদি দোকান ছিল। আমি জন্মানোর পর থেকেই ব্যবসা পড়ে যায়। বাবার সবকিছু শেষ হয়ে যায়। এখন বাবা একটা কোম্পানিতে দারোয়ানের চাকরি করে। তাই এই সংসারের চোখে আমি অলক্ষ্যে। শুধু মা ছাড়া সবাই বিশ্বাস করে আমার কারণে সংসারের পতন। আমার জন্য আলাদা থালা, সবার খাওয়া শেষে যদি কিছু বেঁচে যায় তবে সেটা আমার প্রাপ্য। সেটাই আমার খাবার। আয়রা। 6 মাস আগে প্রথম তাকে দেখি। তার নাম আয়রা তাবাসসুম। প্রথম দেখাতেই আমি বুঝেছিলাম কিছু একটা হয়ে গেছে। তার চোখের দিকে তাকালে মনে হতো গভীর নীল সমুদ্রে ডুবে যাচ্ছি। তার হাঁটার ভঙ্গি, চুলের হালকা ওড়াউড়ি, সবকিছু যেন অদ্ভুত মায়াবী। আমি প্রতিদিন দূর থেকে তাকিয়ে থাকতাম। এলাকায় আমার বদনাম আছে, সবাই আমাকে বখাটে ভাবে, কিন্তু কেউ জানে না রাতের পর রাত টিউশনি করে আমি নিজের পড়ার খরচ চালিয়েছি। কেউ জানে না অন্ধকার করে বসে আমি মানুষের জীবন বাঁচানোর স্বপ্ন দেখি। প্রতিদিন আমি লুকিয়ে লুকিয়ে আয়রাকে দেখি। একদিন আয়রা নিজে এসে দাঁড়ালো সামনে। আই যে মিস্টার, প্রতিদিন এভাবে তাকিয়ে থাকেন কেন? হুম হুম। প্রথমে গলা শুকিয়ে গিয়েছিল, তারপর নিজেকে সামলে বলেছিলাম, আপনাকে আমার খুব পছন্দ। বলতে গেলে লাভ এট ফার্স্ট সাইট। সে চোখ কুঁচকে বলেছিল। টাইম পাস নাকি বিয়ের ইচ্ছা? আমি বলেছিলাম, জীবনের প্রথম কাউকে পছন্দ করলাম, বিয়ে করব বলেই। সে হালকা হাসলো। কাল জানাবো। সেদিন আমার মনে হয়েছিল পৃথিবীটা আমার হয়ে গেছে। সেদিন বাড়ি ফিরে আনন্দে পানি খাওয়ার সময় গ্লাস ফেলেছিলাম। গ্লাস ভেঙে যেতেই বড়বাবু এসে 2 চড় কষিয়ে দিলেন। এত বড় দামড়া হয়ে বসে বসে খাস, আবার জিনিস ভাঙিস? আমি চুপ করেছিলাম, কারণ এর চেয়ে বড় অপমান আমি আঁকু সহ্য করেছি। মেজ ভাইয়ের মেয়ের নামকরণের দিন আমি মেহমানদের সাথে খেতে বসেছিলাম। হঠাৎ 2 বাবু এসে প্লেট কেড়ে নিয়ে সবার সামনে জুতা দিয়ে মেরেছিল। বাড়ির এতগুলো মেহমানের সামনে বাড়ির ছোট ছেলেকে জুতা দিয়ে মেরেছে। কেউ আসে নাই প্রতিবাদ করতে। পরদিন সকালে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আয়রা এলো। আমারও তোমাকে পছন্দ, কিন্তু সম্পর্কের কথা কাউকে জানাবে না। আমাকে ইউনিভার্সিটিতে আনা নেওয়া করবে, যেন কেউ না বুঝতে পারে। আমি রাজি হয়েছিলাম। সে বলেছিল, তোমার এই বকাটে ভাব বাদ দিতে হবে আর চাকরি করতে হবে। আমি বলেছিলাম, তোমার জন্য সব করব। তার ভালোবাসা ছিল আমার বেঁচে থাকার অক্সিজেন। মনে হলো এই প্রথম কেউ আমার জীবনে আসলো যে সত্যি সত্যি আমার আপনজন। একদিন বাড়িতে টাকা হারালো। বড় ভাই ইমাম আর মেজ ভাই ঈশান আমাকে ধরে মারতে মারতে বলে, ঘরে বসিয়ে চোর পালতেছি, বল টাকা কোথায়? বাবিরা ফাঁকে ফাঁকে চর মারলো, হেলোপাতারি মারতে থাকে, যেন আজ সুযোগ হলো আমাকে মারার। মা এক কোণে দাঁড়িয়ে কাঁদছিল। বাবা পত্রিকা উল্টাচ্ছিলেন, যেন বাড়িতে কিছুই হয়নি। আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তাদের মারের দাগ নেই। তবুও আমি সহ্য করেছি। পরিবারের এত এত তুচ্ছ তাচ্ছিল্য, অপমান, অত্যাচারের মাঝে আয়রা ছিল আমার এক টুকরো শান্তি, সুখ। সেদিন ভালোবাসা দিবস ছিল। বিশ্ববিদ্যালয় মাঠে ভরে গেছে লাল গোলাপে। আমি একটা লাল গোলাপ কিনলাম। আজ আর লুকিয়ে নয়, খোলাখুলি বলবো। মাঠের মাঝখানে আয়রাকে পেলাম। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। আয়রা, আমি জানি আমি নিখুঁত নই,
আমার নামের পাশে এখনো কোনো চাকরির ট্যাগ নেই। আমার পরিবারের চোখে আমি বোঝা, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, একদিন আমি এমন জায়গায় দাঁড়াবো যেখানে তোমাকে নিয়ে গর্ব করতে পারবো। আমি তোমাকে শুধু আজকের জন্য চাই না, আমি চাই যখন নিজের একটা ছোট্ট ঘর বানাবো, সে ঘরের প্রথম আলো তুমি হও। তুমি কি আমার হবে? শুধু প্রেমিকা না, আমার ভবিষ্যৎ, আমার গড়, আমার সাহস। চারপাশে ফিসফাস, কেউ মোবাইলে তুলছে। আমি ভেবেছিলাম সে হাসবে, সে ফুলটা নিয়ে আমার মুখে ছুঁড়ে মারলো। তারপর ঠাস ঠাস ঠাস। অমানুষের বাচ্চা, তোর কিসের যোগ্যতা? হ্যাঁ, তুই আমাকে প্রপোজ করিস? তুই আমাদের বাড়ির কাছের লোকেরও যোগ্য না। আবার সামনে আসলে নারী নির্যাতনের মামলা করে জেলে ভরবো। মাঠ নিস্তব্ধ, সব চোখ আমার দিকে। আমি বুঝলাম না কোথায় ভুল করলাম। বর্তমান। সেদিনের পর আমি ভেঙে পড়লাম। মদের বোতল হলো সঙ্গে। পরিবারের অপমান আমাকে এতটা কষ্ট দেয়নি, কিন্তু আয়রার কথাগুলো বুক ছিঁড়ে বসে রইল। একদিন নেশে করে বাড়ি ফিরতেই বাবার সামনে পড়লাম, 2 থাপ্পড়। আজ আমার অফিসের মালিকের ছেলের বিয়ে, তোকে নিয়ে গিয়ে পিয়নের চাকরি চাইবে, আর তুই মদ খেয়ে আসলি। মা বললেন, তোমরা রেডি হও, আমি ওকে তৈরি করে আনছি। বাবার কাছে আমি শূন্য, কারণ আমি টাকা আনি না। বড় ভাই ইমাম, মেজো ভাই ঈশান, তারা টাকা আনে, তাই তারা সম্মান পায়। আমি আমি এই সংসারের বোঝা। মদের জাহাজ তখনও মাথার ভেতরে কাঁপন তুলছে। চোখ দুটো ভারী, দৃষ্টি কুয়াশা ডেকে আসছে। মনে হচ্ছিল একটু শুয়ে পড়তে পারলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আজ যেতে হবে বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি গেটের সামনে দাঁড়াতেই চোখ পড়ল বড় অক্ষরে লেখা, আহসান হাবিব অ্যান্ড মৌ খান। জলমেলে লাইট, ফুলের মালা, অতিথিদের ভিড়, সব মিলে জমজমাট আয়োজন। কিন্তু আমার মাথার ভেতর তখনই জীবনী মনে হচ্ছিল। এখান থেকে কোনো একটা ফাঁক ফেলে সরে গিয়ে একটু ঘুমিয়ে নেব। ভেতরে ঢুকতেই বাবা কানে কানে বললেন, এখানে থাক, স্যার একটু ফ্রি হলেই তোকে নিয়ে কথা বলবো। কথাটা শুনে বুকের ভেতরে কেমন যেন মোচড় দিল। আমি শুধু মাথা নাড়লাম। বাবা চলে যেতেই আমি চারদিকে তাকাতে লাগলাম। একটা ফাঁকা রুম দরকার। মাত্র 2 ঘন্টা ঘুমালেই কেউ বুঝবে না। একজনকে জিজ্ঞেস করলাম গেস্ট রুম কোনটা। সে হাত তুলে একটা করিডোর দেখিয়ে দিল। আমি টলতে টলতে সেই রুমে ঢুকে পড়লাম। দরজা হাত খোলা, ভিতরে নরম বিছানা। আর কিছু না ভেবে সোজা শুয়ে পড়লাম। আমি জানতাম না ওই রুমটাই কনের রুম, আর সে বাথরুমে ছিল, এই বাড়ির কনে। হঠাৎ কারো চিৎকারে ঘুম ভাঙল। এই মেয়ে তার বয়ফ্রেন্ড এনে রুমে ফষ্টি নষ্টি করছে। দেখুন, লোকটা এখনো রুমে ঘুমাচ্ছে, আর মেয়ের গায়ে তোয়ালে ছাড়া কিছু নেই। কথাগুলো যেন দূর থেকে ভেসে আসছিল। আমি তখনও আধ ঘুমে, বুঝতে পারছি না কি হচ্ছে। মেয়েটার মুখ আমি দেখছি না। আমি তখন বিছানায় শুয়ে। মেয়েটা কাঁপা গলায় বলল, প্লিজ আমার কথা শুনুন। আমি ওয়াশরুমে ছিলাম, গোসল করে তোয়ালে গায়ে বাহির হয়ে আপনাকে ওই লোকটাকে দেখলাম। ওই লোক কখন এসে শুয়েছে আমি জানি না। সাথে সাথে একটা চড়ের শব্দ। বাজে মেয়ে, আজকে বিয়ে আর তুই এসব করছিস? এরপর আর সময় লাগলো না। একটা যুবক এসে আমার কলার ধরে টেনে তুলল। চোখে আগুন, এলো পাতারি মারতে মারতে আমাকে টেনে নিয়ে গেল সবার সামনে। হলঘরের মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হলো আমাকে। চারপাশে শত শত চোখ। বরের বাবা উঠে দাঁড়িয়ে বললেন, মিস্টার আনিস খান, আমরা আপনার মেয়েকে আমাদের ছেলের বউ হিসেবে নিয়ে যাব না। কনের বাবা কাপা গলায় বললেন, প্লিজ বিআই সাহেব, আমাদের কতদিনের ব্যবসায়িক সম্পর্ক। ব্যবসায়িক সম্পর্ক আছে বলে কি এমন বাজারি মেয়েকে ঘরে তুলবো? কথাটা যেন ছুরি হয়ে বাতাস ছেড়ে গেল। বরপক্ষ চলে গেল। লাইটগুলো তখনও জ্বলছে, কিন্তু আনন্দ নিভে গেছে। হঠাৎ এক গর্জন। এই ছেলে, তোমার নাম কি? মা বাবা কোথায়? আমি কষ্টে বললাম, ইমরান আহমেদ। ইশারে বাবাকে দেখালাম, সে বৃদ্ধ মানুষটি। আসাদুল খান, তার চোখে আগুন। তিনি বাবার দিকে তাকিয়ে বললেন, আপনার ছেলে আর আমার নাতনি যা করেছে দেখলেন তো? এখন আপনার ছেলেকে আমার নাতনিকে বিয়ে করাতে হবে। আমার বাবা একটুও দেরি করলেন না। এটা আপনাদের বিষয়। এই মুহূর্তে আমি এই ছেলেকে ত্যায্য পুত্র করলাম। আমার বাড়িতে ওর আর ওর বউয়ের কোনো জায়গা নেই। কথাটি বলে তিনি চলে গেলেন। মা পেছনে ফিরে ফিরে তাকাচ্ছিলেন, চোখে অশ্রু। আমি দাঁড়িয়ে রইলাম নিঃস্ব। এক মুহূর্তে পরিবারহীন কনের বাবা আনিস খান হতাশা কণ্ঠে বললেন, বাবা, এমন ছেলের সাথে আমার বিয়ে কিভাবে সম্ভব?
ঘর নেই, ঠিকানা নেই, না আছে পারিবারিক শিক্ষা। কেউ সাহস করে কিছু বলছে না। আবার গর্জে উঠলেন আসাদুল খান। চুপ, সবাই চুপ। এই মেয়ের কীর্তি সবাই দেখেছে। এখন কে করবে ওকে বিয়ে? এই ছেলের সাথেই বিয়ে হবে, আর ছেলে ঘর জামাই হয়ে থাকবে। খানবাড়ির ঘর জামাই হওয়ারও ভাগ্যের ব্যাপার। কনে আবার কাঁদতে কাঁদতে বলল। দাদু, আমি কিচ্ছু করিনি, প্লিজ বিশ্বাস করো। কিন্তু আসাদুল খান কোনো কিছু উপেক্ষা না করে বলে, তুই আমাদের সম্মান নিয়ে খেলেছিস। এই খানবাড়ির দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস নেই, সেখানে আজ আমাদের চোখে চোখে চোখ রেখে তুই কথা বলতে গিয়েছিস। দাদু প্লিজ আমার কথা শোনো। আমি তখনও আদৌ নেশায় মুখে কথা আসছে না। ঘটনা যেন সিনেমার দৃশ্য, আমি শুধু চরিত্র। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। কিভাবে, কখন, কার নির্দেশে সবকিছু ঝাপসা। শেষমেশ বিয়ে হয়ে গেল। 4-5 ঘন্টা পরে যখন নেশা পুরো কেটে গেল, তখন একে একে সব মনে পড়ল। আমার জন্য একটা মেয়ের বিয়ে ভেঙেছে, তার জীবনে কলঙ্ক লেগেছে। সে এখন আমার স্ত্রী, আর আমি এই বাড়ির ঘর জামাই। কিন্তু মেয়েটার মুখ তো ভালো করে দেখলামও না। সে কেমন, কালো, ফর্সা, সুন্দর, নাকি কোনো শারীরিক সমস্যা আছে? না হলে আমার মতো ছেলের সাথে এমন ঘরের মেয়ে? বুকের ভিতর অদ্ভুত কৌতূহল আর ভয় একসাথে কাঁপছে। একটু পর একটা কিশোরী মেয়ে এসে বলল, আমার সাথে আসুন। আমি নিঃশব্দে পেছনে চললাম। দীর্ঘ করিডোর পেরিয়ে সে একটা দরজার সামনে থামলো। নরম গলায় বলল, এইটা মৌ আপুর রুম। দাদু বলেছেন তুমি এই রুমেই মৌ আপুর সাথে থাকবে। দরজা হাত খোলা, ভেতরে আলো জ্বলছে, নতুন বিছানা, ফুলের গন্ধ। আমি দরজার সামনে দাঁড়িয়ে, হাত কাঁপছে। ভিতরে বসে আছে আমার অচেনা স্ত্রী। আর আজ রাতে শুরু হবে এক অদ্ভুত, অপ্রত্যাশিত সম্পর্কের প্রথম অধ্যায়। কিন্তু শরীরের ব্যথা, অনেক মার খেয়েছি। আমি মনে হয় জন্ম হয়েছে মার খাওয়ার জন্য। দরজাটা আস্তে করে ঠেলে ভিতরে ঢুকতেই থমকে দাঁড়ালাম। রুম ভর্তি ফুলের গন্ধ, বিছানার উপর লাল গোলাপের পাপড়ি ছড়ানো, নরম আলোয় ঘরটা শান্ত। অথচ আমার বুকের ভিতরে অদ্ভুত অস্থিরতা। জানলার পাশে দাঁড়িয়ে আছে আমার সদ্য বিয়ে করা বউ। চুল খোলা, লাল শাড়ি, আঁচল কাঁধ বেয়ে নেমে এসেছে। সে কারোর সাথে ফোনে কথা বলছে, মুখটা বাইরে, রাতের অন্ধকারের দিকে ঘোরানো। আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। সে এখনো টের পায়নি আমি ঢুকেছি। তার কণ্ঠ ভেসে আসছে চাপা স্বরে, আমি বলছি তো আমি কিচ্ছু করিনি, তুই বিশ্বাস কর। আমার বুকের ভিতর ধক করে উঠল। এই কণ্ঠ কোথায় যেন শুনেছি, খুব চেনা, খুব পরিচিত। মাথার ভিতর ঝিম ধরা ক্লান্তি হঠাৎ কেটে যেতে লাগলো। আমি আর একটু এগোলাম। সে আবার বলল, প্লিজ আমাকে ভুল বোঝার চেষ্টা কর। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। এ কণ্ঠ আমি চিনি, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম। মনে হচ্ছিল আর একবার সে কথা বললেই সব পরিষ্কার হয়ে যাবে। তার কণ্ঠ আবার কেঁপে উঠল। আমি এমন না, ছেলেটাকে আমি চিনি না, আমি এখনো তার চেহারা দেখিনি। আমার মাথার ভিতর বজ্রপাতের মতো প্রশ্নটা ঘুরতে লাগলো। এটা কি সত্যি সে কণ্ঠ? মৌ ফোনটা কেটে ধীরে ধীরে পেছনে ফিরল। আর ঠিক তখনই আমাদের চোখে চোখ পড়ল। সময় যেন থেমে গেল। আমরা দুজন স্থির, মুখে অবিশ্বাস, চোখে বিস্ময়। মৌ প্রথম কথা বলল, তুই এখানে কি করিস? আমি ব্রু কুচকে চারদিকে তাকালাম। তারপর ঠান্ডা গলায় বললাম, এটা তো আমার স্ত্রীর রুম, তুমি এখানে কি করে? মৌ যেন বজ্র হতো। তোর সাথে আমার বিয়ে হয়েছে? আমি গম্ভীর গলায় বললাম, তোমার নাম তো আয়রা তাবাসসুম, মৌ কিভাবে? সে দাঁত চেপে বলল, আমার পুরো নাম আয়রা তাবাসসুম মৌ খান। কিন্তু তুই, তার মানে তুই সবকিছু বুঝে শুনে প্ল্যান করে করেছিস? আমি রাগ সামলে বললাম, আমি এটাও জানতাম না এটা তোমার বিয়ে। কিন্তু এই বিয়েতে যে এত জামালে হলো, এত কিছু হলো, তার জন্য তুমি নিজেই দায়ী। মৌ যেন আগুন হয়ে উঠল। অমানুষের বাচ্চা, তোর জন্মের ঠিক নেই, আর তুই বলছিস আমার দোষ? বল কি দোষ আমার? আমার বুকের ভিতর জমে থাকা ক্ষত হঠাৎ জ্বলে উঠল। আমরা দুজন রিলেশনে ছিলাম, তাই তোমাকে প্রপোজ করেছি। তাহলে পুরো ভার্সিটির সামনে আমাকে এভাবে অপমান করলে কেন? কারণটা কি? মৌ তীক্ষ্ণ হাসলো। তুই হলি বকাটে, তোর বদনজর আমি বুঝে গিয়েছিলাম, তাই প্ল্যান করেছিলাম প্রেমের অভিনয় করব। তুই আমাকে ভার্সিটিতে দিয়ে আসবি আর নিয়ে আসবি, তাহলে অন্য কেউ ঝামেলা করবে না, আর তোর নজর থেকেও সেফ থাকবো। কিন্তু না, তার জন্য তুই আমার এত বড় সর্বনাশ করলি।
আমাকে কলঙ্কিত করলি, আমার চরিত্রে দাগ লাগিয়ে দিলি। আমি কপালে হাত বুলিয়ে বললাম, তোমার সেই অপমানের পর থেকে আমি ড্রিঙ্ক করতে শুরু করি। আর যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল তাদের কোম্পানিতে আমার বাবা চাকরি করে, তাই এসেছিলাম। ড্রিঙ্কস করার কারণে মাথা ঝিমঝিম করছিল। একজনকে জিজ্ঞেস করেছিলাম গেস্ট রুম কোথায়, সে ওই রুমটা দেখিয়ে দেয়। মৌ চোখ সরু করে তাকালো। তুই যতই বলিস, আমি জানি তুই প্ল্যান করে করেছিস। এখন থেকে এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকবি, আর আমি প্রতিনিয়ত তোর জীবন জাহান্নাম বানিয়ে ফেলবো। আমি মৃদু হেসে বললাম, আমি এমনিতেই অনেকদিন একটা জাহান্নামে ছিলাম, এখন আর একটা জাহান্নামে বই দেখিয়ে লাভ নেই। সে আরো খেপে উঠল। তোর কোনো যোগ্যতা আছে আমার পাশে দাঁড়ানোর? অশিক্ষিত খ্যাত কোথাকার, তুই আমার পায়ের যোগ্য না। তোর মতো ছেলের সাথে বিয়ে না দিয়ে দাদু আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতো, তাহলেও ভালো হতো। এই বলে সে বিছানার উপর থেকে একটা বালিশ তুলে আমার দিকে ছুঁড়ে মারল। চুপচাপ নিচে শুয়ে পড়, কোনো অধিকার দেখাতে আসবি না। তোর সবচেয়ে বড় শাস্তি, এত সুন্দর বউ পাশে আছে, তুই তাকে দেখবি কিন্তু স্পর্শ পর্যন্ত করতে পারবি না সারা জীবন। আমি নিচে পড়ে যাওয়া বালিশটা তুলে শান্তভাবে মেঝেতে বসে পড়লাম। ঠোঁটের কোণে হালকা হাসি। তার কথা, তার অপমান কিছুই আমাকে ভাঙতে পারল না, কারণ আমি এর চেয়েও 1000 গুণ বেশি অপমান সহ্য করেছি নিজের বাড়িতে, নিজ পরিবারের আত্মীয় স্বজনের সামনে। এই রাত আমার জন্য নতুন কিছু না, শুধু নতুন অপমানের সাক্ষী। মৌ রাগে ফুসতে ফুসতে বিছানায় বসে রইল, আর আমি মেঝেতে শুয়ে ছাদের দিকে তাকালাম। ভাগ্যের কি নির্মম পরিহাস, যে মেয়ের ভালোবাসা একসময় আমার স্বপ্ন ছিল, আজ সেই আমার স্ত্রী। কিন্তু আমাদের মাঝে দাঁড়িয়ে আছে অপমান, অবিশ্বাস আর আগুন আর অহংকারের বিশাল দেওয়াল। সকালটা শুরু হলো অস্বস্তিকর নীরবতায়। মৌয়ের ঘুম ভাঙতেই প্রথমে ছাদের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর হঠাৎ গতরাতের সবকিছু মনে পড়তেই তার চোখ কঠিন হয়ে উঠল। মেঝের দিকে তাকিয়ে দেখে ইমরান এখনো গভীর ঘুমে। মৌয়ের ভেতরে যেন আবার আগুন জ্বলে উঠল। মনে মনে বলল, তুই আমার জীবনে, আমার চরিত্রে কলঙ্কের দাগ লাগিয়ে দিয়ে আরামে ঘুমাস? হ্যাঁ। সে ঝট করে উঠে বাথরুমে গেল। এক মগ ঠান্ডা পানি ভরে নিয়ে এলো, কোনো সতর্কতা ছাড়াই। ছপাত পানিটা সোজা ইমরানের মুখে। ইমরান ধরপড়িয়ে উঠে বসলো। কোন অমানুষের বাচ্চারে এই কাজ করলো? কথা শেষ হতেই ঠাস মৌয়ের হাতের চর তার গালে বসলো। তোর এত বড় সাহস, তুই আমাকে অমানুষের বাচ্চা বলিস? ইমরান চোখ মুছে বিরক্ত স্বরে বলল। ডাকলেই তো পারতে, এভাবে কেউ মুখে পানি ছুঁড়ে মারে? মৌ দাঁত চেপে বলল, তুই আমার চরিত্রে কলঙ্ক লাগিয়ে আরামে ঘুমাস? ইমরান আর কিছু বলল না, চুপচাপ উঠে ফ্রেশ হতে চলে গেল। এমন অপমান তার জীবনে নতুন কিছু না, তাই সহজে এই অপমানগুলো হজম করতে পারে। দুজন ফ্রেশ হয়ে যখন হলরুমে এলো, তখন সকালের নাস্তার আয়োজন চলছে। বড় টেবিলে সবাই বসে, মৌ মাথা নিচু করে পাশে দাঁড়িয়ে। ঠিক তখনই মৌয়ের ছোট বোন নিশু চাচাতো বোন ঐশী আর খুশিকে বলে ওঠে, দেখেছো ঐশী আপু, এই বাড়ির চরিত্রহীন কন্যা তার ঘর জামাই নিয়ে নাস্তা করতে এসেছে। ঐশী ঠোঁট বাঁকিয়ে বলল, কি বলবো, লজ্জা শরম তো বাজারে বিক্রি করে এসেছে এই মেয়ে। আমার হাজবেন্ড ঘর জামাই হলে আমি লজ্জায় কাউকে মুখ দেখাতাম না। চারপাশে চাপা হাসি, তারপর অট্ট হাসি। মৌয়ের মাথা আরো নিচু হয়ে গেল, চোখের কোণে জল টলমল করছে। ইমরানের গায়ে এসব কথা যেন লাগলো না, সে অভ্যস্ত। কিন্তু আজ কেন জানি এই কথাগুলো মৌয়ের জন্য তার ভেতরটাকে খুঁড়ে দিচ্ছে। খুশি আবার বলে উঠল, আরে নিশু, এদের আবার লজ্জা আছে নাকি? ওরা নির্লজ্জ বেহায়া। ঠিক তখন তাদের ফুফাতো ভাই ইমন এসে যোগ দিল। ছেলেরা তো সুযোগ খুঁজে এনজয় করতে, কিন্তু মেয়েরা কিভাবে নিজেকে বিলিয়ে দেয় সেটাই আসল প্রশ্ন। আবারও হাসি, আরো জোরে। নিশু এবার সরাসরি বলে উঠল, এই বাড়ির নির্লজ্জ মেয়েটা প্রেম করলো তো একটা অশিক্ষিত ফকিন্নি মার্কা ছেলের সাথে, পুরো বংশের মুখে চুনকালি মেরে দিল। নিজের ছোট বোন নিজের কাজিনদের মুখে এমন কথা, মৌয়ের বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। এত অপমান সে জীবনে পায়নি। এক মুহূর্তের জন্য মনে হলো আত্মহত্যা যদি পাপ না হতো। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। ইমরান স্থির হয়ে দাঁড়িয়ে আছে, সে অসহায়। এই বাড়িতে তার কোনো অবস্থান নেই,
কিন্তু আজ তার নিজের অপমানের চেয়েও বেশি কষ্ট হচ্ছে মৌয়ের অপমানে। কেন সে নিজেই বুঝতে পারছে না। মৌ ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, নাস্তার টেবিলে বসলো না। ইমরানও একবার কারো দিকে না তাকিয়ে তার পেছন পেছন হাঁটতে লাগলো। দুজনেই চুপচাপ নিজেদের রুমে ফিরে গেল। দরজা বন্ধ হতেই বাইরের হাসির শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। ভেতরে শুধু নীরবতা। দুই মানুষ, একটা ভুল বোঝাবুঝির বিয়ে, আর চারপাশে অবিরাম অপমানের দেওয়াল। কিন্তু আজ প্রথমবার ইমরানের মনে প্রশ্ন জাগলো, সে কি শুধু নিজের জন্য লড়বে নাকি এই মেয়েটার জন্যও? রুমে ফিরে দরজা বন্ধ হতেই মৌ বিছানার ধারে বসে পড়ল। দুই হাতে মাথা চেপে ধরে আছে, চুল এলোমেলো, চোখ লাল। ইমরান চুপচাপ দাঁড়িয়ে, তার মুখে কোনো কথা নেই। হঠাৎ মৌ মাথা তুলে তাকালো। এখন তুই খুশি তো? ভার্সিটির মাঠে তোকে অপমান করেছিলাম, তাই এখন সারা জীবন বদলা নিলি? কথাগুলো বিশ্বের মতো বেরিয়ে এলো। ইমরান গভীর নিঃশ্বাস নিল। আরা সত্যি বলছে, আমি জানতাম না এটা তোমাদের বাড়ি, আর এটা যে তোমার বিয়ে তাও জানতাম না। মৌ তীক্ষ্ণ চোখে তাকালো। এখন জানলে কি হবে? তুই তো এখন খুশি। ইমরান মাথা নাড়ল। নিচে তোমার অপমান হয়নি আরা, আমার স্ত্রীর অপমান হয়েছে। কথাটা শুনে মৌ থমকে গেল। চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় জ্বলে উঠল। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ, ঠক ঠক। মৌ উঠে দরজা খুলল। দরজার সামনে দাঁড়িয়ে তার বাবা আনিস খান। তিনি ভেতরে ঢুকতে ঢুকতেই বলতে লাগলেন, এমন একটা অশিক্ষিত কেথিন নিচু জাতের ছেলের সাথে আমাদের মান সম্মান সব তো শেষ করে দিলি। মৌ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আনিস খান এবার ইমরানের দিকে তাকালেন, দৃষ্টিতে অবজ্ঞা। শূন্য ছেলে, এখন থেকে তুমি এই বাড়ির সব কাজ করবে, বাগানে পানি দেওয়া, গাড়ি পরিষ্কার করা, বাজার করা, এইসব এতেই হবে। কথাগুলো ছুড়ে দিয়ে তিনি বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হতেই রুমে ভারী নীরবতা নেমে এলো। মৌ তিক্ত হেসে বলল, দেখলি, নিজের বাবা পর্যন্ত অপমান করছে। বাবা তোকে কাজ দেয়নি, আমাকে বুঝিয়ে দিল আমার স্বামী এই বাড়ির কাজের লোক। ইমরান শান্ত গলায় বলল। এখানে আমি কি বা করব? মৌ তাকালো তার দিকে। তোর বাবা তো তোকে ত্যায্য পুত্র করে দিয়েছে। ইমরান কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তুমি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো। মৌ হালকা হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে ব্যথা। কিভাবে বল? সবাই জানে আমি চরিত্রহীন। এখন ডিভোর্স মানে আগুনে ঘি ঢালা। তখন বলবে ছেলেও ছেড়ে গেছে। এই মেয়ের চরিত্র আসলেই ভালো না। রুমের ভেতর নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে। দুজন মানুষ, দুজনের পরিবারই তাদের ত্যাগ করেছে। একজন অপমানিত কন্যা, একজন অবাঞ্ছিত জামাই। মৌ ধীরে ধীরে বলল, এই বিয়ে আমাদের কারোর জন্য শাস্তি ছাড়া কিচ্ছু না। ইমরান জানালার দিকে তাকিয়ে বলল, হয়তো শাস্তি, হয়তো পরীক্ষা। মৌ তাকালো তার দিকে, প্রথমবারের মতো। তার চোখে নিছক রাগ না, একটু প্রশ্ন। আর নীরবতার ভেতর অদৃশ্যভাবে শুরু হলো এক অদ্ভুত সহাবস্থানের গল্প। কিছুক্ষণ পর দরজা খুলে একজন কাজের লোক ভেতরে ঢুকলো। তার হাতে ট্রে, নাস্তা সাজানো। তার পেছন পেছন ধীর পায়ে রুমে প্রবেশ করলেন আসাদুল খান। কাজের লোক নাস্তা টেবিলে রেখে বেরিয়ে গেল। আসাদুল খান গম্ভীর কণ্ঠে, মৌ নে, দুজন নাস্তা করে নে, রাগ করে লাভ নেই, এই অপমান তোর প্রাপ্য ছিল। মৌ যেন বিশ্বাসই করতে পারছিল না। দাদু, তুমিও বলছো? আমি সত্যি বলছি, আমি ওকে চিনি না, এমন কিছু করিনি। বৃদ্ধের চোখ কঠিন হয়ে উঠল। দাদু ভাই, তোর কি মনে হয় আমি এমনি এমনি লোকের কথায় আমার নাতনির বিয়ে এমন থার্ড ক্লাস অশিক্ষিত খ্যাতের ছেলের সাথে দিয়ে দেব? মৌয়ের চোখ বড় হয়ে গেল। তার মানে কি দাদু? আসাদুল খান ধীরে ধীরে বললেন, চুলদাড়ি পেকে গেছে এমনি এমনি না। তুই এই ছেলের সাথে নিয়মিত ভার্সিটিতে যাওয়া আসা করিস, আমি নিজের চোখে দেখেছি। তোকে যদি টাকা খরচ করে ভালো পরিবারের সাথে বিয়ে দিতাম, তারপর তুই এই ছেলের সাথে নষ্টামি করতিস, তাহলে কি হতো? তাই আগে থেকেই এই ছেলের সাথে তোর বিয়ে দিলাম। আমার বয়সে কেউ খানবাড়ির দিকে তাকিয়ে কথা বলার সাহস পায়নি, আর তোর জন্য লোকজন চোখে চোখে চোখ রেখে কথা শুনিয়ে গেল। কথাগুলো শেষ করে তিনি বেরিয়ে গেলেন। রুমে নীরবতা। মৌ মাথা নিচু করে বসে রইল। তার বলার মতো কিছু নেই। হয়তো সত্যি এই পরিস্থিতির বীজ সে নিজেই বপন করেছিল। আসাদুল খান চলে যাওয়ার পর ইমরান ধীরে বলল, কি আরা, এখন প্রমাণ হলো তোমার জন্য এত সমস্যা। হ্যাঁ, এখানে আমারও দোষ আছে, তেমন তোমারও।
মৌ কোনো জবাব দিল না। মনে হচ্ছিল কেউ যেন তার মুখ চেপে ধরেছে। ভেতরে ভেতরে সে ভাবছে, এখন আমি কি করব? ডিভোর্সও দিতে পারবো না। পরিবার, আত্মীয় স্বজন সবাই তো আমাকে চরিত্রহীন ভাববে। ঠিক তখনই ইমরান বলল। কি হলো মিসেস আয়রা? ও সরি মৌ, কিছু বলো। মৌ নিঃশ্বাস ফেলে বলল, সবাই যখন অপমান করছে তুমিও করো। আমার কিচ্ছু বলার নেই, কিন্তু আমার অপরাধ কি বলবে? ইমরান কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার সবচেয়ে বড় অপরাধ তুমি আমার মন নিয়ে খেলেছো। দ্বিতীয় অপরাধ, ভার্সিটিতে সবার সামনে আমাকে থাপ্পড় দিয়ে অপমান করেছো। তুমি চাইলে বুঝিয়ে না করে দিতে পারতে। হ্যাঁ, আমার চলাফেরা বকারে টাইপের হতে পারে, কিন্তু আমি নারীদের সম্মান করতে জানি। কথাগুলো বলে সে উঠে ব্যালকনিতে চলে গেল। বাইরে সকালের রোদ, তার ভেতরটা কিন্তু অন্ধকার। আর মৌ, সে চুপচাপ বসে আছে। দাদার কথা তাকে ভেঙে দিয়েছে। তার অহংকার, তার সামাজিক অবস্থান সবকিছু মিলিয়ে সে এখনো মানতে পারছে না এই ছেলেটাই তার স্বামী। তার চোখে ইমরান এখনো অশিক্ষিত, নিচু পরিবারের ছেলে। কিন্তু এই বাড়ির কেউই জানে না যে ছেলেটাকে তারা কাজের লোক বানাতে চাইছে, যাকে অশিক্ষিত বলে অপমান করছে, সে আসলে উচ্চ শিক্ষিত। একদিন যখন সত্যিটা সামনে আসবে, যেদিন সবাই জানবে ইমরান কে, সেদিন হয়তো এই বাড়ির অনেকেরই লজ্জায় মাথা তুলতে কষ্ট হবে। আর সেদিন এই সম্পর্কের সমীকরণ বদলাবে কিনা তা সময়ই বলবে। অন্যদিকে ইমরানের বাড়িতে যেন উৎসবের আমেজ। তার দুই ভাই আর দুই ভাবির মুখে চাপা তৃপ্তির হাসি। বড় ভাবি ঠোঁট বাঁকিয়ে বলে, এখন ঝামেলা শেষ, এই বাড়িটা এখন আমাদের দুজনের। মেজ ভাবি হেসে ওঠে, ঠিক বলেছ। অনেক ছ্যাচড়া ছিল, এত অত্যাচার নির্যাতন করার পরেও বাড়ি ছাড়ে না। কথা শেষ হতেই সবাই অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসির মধ্যে লুকোনো স্বস্তি, বিদ্বেষ আর স্বার্থের গন্ধ স্পষ্ট। এদিকে ঐশী মনে মনে জ্বলছে। ময়ের রূপের সামনে এই খানবাড়ির অন্য মেয়েরা যেন মলিন। সেই ঈর্ষায় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বাবার বাড়িতে এসেছে ময়ের বিয়ের উপলক্ষে, কিন্তু তার চোখে আনন্দ নেই, আছে সুযোগ। মৌকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অপমান করা, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? তাই ঐশী তার স্বামী আর ননদকে নিয়ে হাজির হয় খানবাড়িতে। সাথে এসেছে নিশু, খুশি আর ইমনও। সবাই মিলে সরাসরি ঢুকে পড়ে ময়ের রুমে। গায়ে পড়ে অপমান করার এক নিখুঁত আয়োজন। রুমে ঢুকে ঐশী বলে, মৌ, কই তুই? আমার স্বামী আর ননদ এসেছে তোর জামাইকে দেখতে। মৌ চমকে উঠে দাঁড়ায়, তার গলায় কাঁপন। ঐশী, আমার হাজবেন্ড এমন কেউ না যে তোকে দেখতে হবে। তখন ছোট বোন নিশু ঠোঁট বাঁকিয়ে বলে, আরে আপু, তোর জামাইয়ের মধ্যে এমন কি আছে যার জন্য এই বাড়ির এত সুন্দরী মেয়ে সবকিছু বিলিয়ে দেয়? তা দেখতে আসছি। নিজের আপন বোনের মুখে এমন কথা শুনে বউয়ের বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। মনে হয় যেন কাটা ঘায়ে লবণ ছিটানো হলো। ঐশীর স্বামী ইমরানের দিকে তাকিয়ে বলে, ও তুমি সেই ছেলে, দেখতে তো হ্যান্ডসাম আছো। লেখাপড়া কতদূর? খুশি সঙ্গে সঙ্গে বলে ওঠে, আরে দুলাভাই কি বলেন, একেবারে অশিক্ষিত, খ্যাত, থার্ড ক্লাস পরিবারের। ঐশীর স্বামী হেসে বলে, তাহলে একটা কাজ করতে পারো, আমাদের একটা হাসপাতাল আছে, সেখানে দারোয়ান হিসাবে জয়েন করতে পারো। কথা শেষ হতেই রুম ভরে যায় অট্ট হাসিতে। হাসির শব্দ যেন দেওয়ালে ধাক্কা খেয়ে আরো তীক্ষ্ণ হয়ে ওঠে। মৌ লজ্জায় মাথা তুলতে পারে না, তার চোখে জল জমে ওঠে। কিন্তু সে সবার সামনে কান্না আটকানোর চেষ্টা করে। এক এক করে সবাই বেরিয়ে যায়। দরজা বন্ধ হতেই মৌ আর নিজেকে সামলাতে পারে না, হু হু করে কেঁদে ওঠে। ইমরান চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখের কোণে জমে থাকা জল নীরবে গড়িয়ে পড়ে, কিন্তু সে কোনো প্রতিবাদ করেনি। মৌ কান্নাজড়িত কণ্ঠে বলে, দেখেছো এইভাবে কেমনে আমি জীবন পার করব বলো? রুমের ভেতর আবার নীরবতা নেমে আসে। অপমানের ভার যেন দুজনের মাঝখানে পাথরের দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকে। মৌ কাঁদতে কাঁদতেই বলে, দেখলে তো, ওরা সবাই রীতিমতো আমাকে নিয়ে মজা নিচ্ছে। ইমরান রুমের এক কোণে চুপচাপ বসে আছে। সবার অপমান থেকে বাঁচতেই সে বাইরে যাচ্ছে না, যেন এই চার দেওয়ালের ভেতরেই নিজেকে আড়াল করে রাখতে চাইছে। আবার দরজায় টোকা পড়ে। মৌ প্রথমে খুলতে চায় না, বাইরে থেকে আওয়াজ আসে, মৌ, আমি কোহিনূর, দরজা খোল। কিছুক্ষণ চুপ থেকে অবশেষে মৌ দরজা খুলে দেয়। কোহিনূর ভেতরে ঢুকেই বলে, বান্ধবী সরি, মায়ের অবস্থা খুব খারাপ ছিল, তাই তোর বিয়েতে আসতে পারি নাই রে।
মৌ মলিন মুখে বলে, এসে কি লাভ হতো? আমার সব স্বপ্ন শেষ। সবার চোখে আমি এখন নির্লজ্জ, চরিত্রহীন। কোহিনূর অবাক হয়ে বলে, এসব কি বলছিস? কি হয়েছে খুলে বল। মৌ সবকিছু খুলে বলে। বিয়ের ঘটনা, অপমান, হাসাহাসি, তুচ্ছ-তাচ্ছিল্য সব শুনে কোহিনূর বলে, তার মানে ওই বোকাটি ইমরান, ভার্সিটি মাঠে যাকে তুই থাপ্পড় মেরেছিলি? এই সময় বারান্দা থেকে ইমরান ভেতরে এসে শান্ত গলায় বলে, সেই বকাটে ইমরান। কথাটা বলে সে সরাসরি ওয়াশরুমে চলে যায়। কোহিনূর হালকা হেসে বলে, তো মৌ, তুই তো যার সাথে প্রেমের অভিনয় করলি তাকে বিয়ে করলি, আর যাকে সত্যি সত্যি ভালোবাসিস তাকে তো এখন তো চোখেই দেখিসনি। তার আশা ছেড়ে দে। মৌ বিরক্ত হয়ে বলে, আরে আমি কবে বলেছি আমি ওকে সত্যি ভালোবাসি? সে একজন রাইটার, তার গল্প আমার খুব পছন্দ। আমি তার লেখার প্রেমে পড়েছি। হ্যাঁ, সুযোগ হলে হয়তো বিয়ে করতাম। ঠিক তখন পেছন থেকে ইমরানের কণ্ঠ ভেসে আসে, তো তোমার সেই লেখকের নাম কি, আর পেজের আইডির নাম? মৌ বিরক্ত স্বরে বলে, এইসব দিয়ে তুমি কি করবে? কোহিনূর হুট করে বলে ফেলে, নাম ইমরান, আপনার নামের সাথে মিল আছে। পেজের নাম গল্পের শহরে তুমি আমি। মৌ সঙ্গে সঙ্গে কোহিনূরকে ধমক দেয়, এই, তুই ওকে এসব কেন বলছিস? সে কি বোঝে গল্প কি, ফিলিংস কি, ভালোবাসা মানে কি? অশিক্ষিত গেও ভূত একটা। কথাগুলো বাতাসে ছুরি হয়ে ঝুলে থাকে। কোহিনূর গম্ভীর হয়ে বলে, তুই যদি তোর স্বামীকেই অপমান করিস তাহলে অন্যরা তাদের অপমান করার আরও সুযোগ পাবে। পারলে ওকে তৈরি করে নে। মৌ তাচ্ছিল্যের হাসি হেসে বলে, যদি কিছুটা পড়ালেখা থাকতো তাহলে চেষ্টা করতাম। দরজার পাশে দাঁড়িয়ে ইমরান সব শুনছে। তার চোখে আবারও সেই নিঃশব্দ ব্যথা, কিন্তু এবার তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে, যেন কেউ অন্ধকারে আগুনের স্ফুলিঙ্গ লুকিয়ে রেখেছে। কারণ মৌ জানে না যে অশিক্ষিত গেয় ভূত বলে অপমান করছে সেই মানুষটাই হয়তো তার প্রিয় লেখক। গল্পের শহরে তুমি আমি আর ইমরান। বউ ঠোঁট কামড়ে বলে, আর আমি এমনিতেই ওকে দু চোখে সহ্য করতে পারি না, সেখানে কিভাবে সংসার করব? কোহিনূর একটু চুপ থেকে নরম গলায় বলে, দেখ মৌ, আমি কখনো তোকে ডিভোর্সের কথা বলবো না। আমার আপুর বিষয়টা তো জানিস, ডিভোর্স হয়ে এখন নিজের বাড়িতেই কাজের মেয়ের মতো জীবন কাটাচ্ছে। মৌ ভ্রু কুচকে তাকায়। তুই কি বলতে চাইছিস? পরিষ্কার করে বল। কোহিনূর চারপাশ দেখে ধীরে বলে, চল ছাদে যাই, এখানে বলাটা ঠিক হবে না। দুজন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠে যায়। এদিকে রুমে একা বসে ইমরান। হঠাৎ তার মোবাইলে মেসেজ আসে, পোস্টিং হয়েছে ঢাকা মেডিকেলে। খবরটা দেখে তার চোখ জলজল করে ওঠে। এতদিনের অপেক্ষা, পরিশ্রম সব যেন এক মুহূর্তেই সার্থক। তার বুক ভরে যায় আনন্দে, কিন্তু পরক্ষণেই সে থেমে যায়। না, এখনই বলবো না, আগে ওকে একটু বুঝি, পরীক্ষা করি। সে গভীর নিঃশ্বাস ফেলে। ওদিকে ছাদে কোহিনূর বলে, বান্ধবী, তুই যেহেতু ইমরান ভাইকে পছন্দ করিস না, আবার ডিভোর্সও দিবি না, তাহলে তুই আসলে কি চাস? মৌ ঠান্ডা গলায় বলে, ওরে জ্বালিয়ে মারবো, কষ্ট দিব সারা জীবন। বলতে পারিস প্রতিশোধ? কোহিনূর কিছুক্ষণ তাকিয়ে থাকে। বলতে গেলে অপরাধটা আগে তুই করেছিস, তবুও একটা প্ল্যান আছে। মৌ আগ্রহ নিয়ে বলে, কি প্ল্যান? কোহিনূর ধীরে ধীরে বলে, বাসায় ওর সাথে ঝামেলা করবি, অপমান করবি, সময় বুঝে আলাদা বাসা নিবি। মৌ ভ্রু তুলে বলে, এটা আবার কেমন প্ল্যান? কোহিনূর ব্যাখ্যা করে, এখানে তোকে সবাই অপমান করবে, আলাদা বাসা নিলে কেউ করবে না, তুই সবার তুচ্ছতাচ্ছিল্য থেকে বাঁচবি। মৌ ঠোঁট বাঁকিয়ে বলে, তাতে ওর উপর প্রতিশোধ কিভাবে নেব? কোহিনূর হাসে, ওর সবচাইতে বড় শাস্তি হবে তোর খরচ বহন করা। ওকে বলবি তুই কিভাবে থাকতে চাস, বড় ফ্ল্যাট, হাত খরচ, শপিং, সব কিছু। টাকার চাপে পাগল হয়ে যাবে। মৌ বিস্ময়ে বলে, এগুলো সে কোথা থেকে পাবে? কোহিনূর ফিসফিস করে, সেটাই তো আসল কষ্ট, টেনশনে নিজেই ভেঙে পড়বে। আর শোন, এত খরচের কথা একসাথে বলিস না যেন, ধীরে ধীরে চাপ বাড়াবি। মৌয়ের চোখে কৌতূহলের সাথে নিষ্ঠুরতার ঝিলিক জ্বলে ওঠে। তাহলে আজ থেকে ওকে অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করি। কোহিনূর মাথা নাড়ে,
এমনভাবে করবি যেন সে নিজে থেকেই বলে আলাদা বাসা নেব। দুজনের মুখে অদ্ভুত হাসি ফুটে ওঠে। এদিকে ইমরানের ফোন আবার বেজে ওঠে। মেডিকেল কর্মকর্তার কল। তাকে জানানো হয় সরকারি গাড়ি আর ফ্ল্যাটে বাসা বরাদ্দ হয়েছে। আগামী 1 মাসের মধ্যে সেখানে উঠতে হবে। খবরটা শুনে ইমরানের বুক ধক করে ওঠে। একদিকে নতুন দায়িত্ব, নতুন জীবন, অন্যদিকে এই অপমান, এই ভাঙা সম্পর্ক। সে আকাশের দিকে তাকিয়ে ভাবে, কিভাবে এখান থেকে বের হব? একা যাব নাকি মুখের সাথে নিয়ে? তার মুখে দোটানার ছাপ, কারণ সে জানে যে মেয়েটা তাকে এত অপমান করছে সেই মেয়েটাকেই সে হয়তো নিজের জীবনের সবচেয়ে বড় সত্যটা এখনো বলেনি। এভাবেই কেটে যায় 7টা দিন। এই 7 দিনে মৌ যেন ইচ্ছে করেই কথার বিষ ঢালতে শিখে গেছে। খাবার খেতে বসে সে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তুই কি জানিস তোদের মতো থার্ড ক্লাস লোকদের এত দামি খাবার হজম হবে না? আর তোর তো মুরুদ নেই আমাকে ইনকাম করে এমন খাবার খাওয়ানোর। ইমরান শান্ত গলায় বলে, এসব বলে তুমি প্রতিশোধ নিচ্ছ নাকি আমাকে কিছু বোঝানোর চেষ্টা করছো? মৌ ঠান্ডা চোখে তাকায়। তোকে কি বুঝাবো আর কি প্রতিশোধ নিব? আমার মতো সুন্দরী রূপবতী বউ আছে, একই বাড়িতে একই রুমে থাকিস, কিন্তু এখনো স্পর্শ করতে পারিস নাই। এর চেয়ে বড় প্রতিশোধ কি হতে পারে? হুম। কথাটা শেষ হতেই ইমরান হাততালি দিয়ে হেসে ওঠে। আরে মিসেস মৌ, তুমি আসলে পাগল। মৌ রেগে যায়। আমি পাগল? কিভাবে পাগল হলাম? ইমরান গম্ভীর হয়ে বলে, তুমি সুন্দর, এটা সত্যি, কিন্তু রূপবতী, তোমাকে দেখলে আমার কোনো ফিলিংস আসে না। তুমি যদি বিনা কাপড়ে আমার সামনে দাঁড়াও তবুও আমার কোনো অনুভূতি হবে না। মৌ যেন আগুন হয়ে ওঠে। কি বললে? আমি সুন্দর না? আমাকে দেখে তোর ফিলিংস আসে না? ইমরান ধীরে বলে, এত রেগে লাভ নেই। যদি সত্যি ফিলিংস আসতো তাহলে কি আমি জোর করে হলেও আমার অধিকার আদায় করে নিতাম না? সেটা করিনি কেন? এটা করলে তুমি কিছু করতে পারতে? এই কথায় মৌ থরথর করে কাঁপতে থাকে। রাগ, অপমান, বিস্ময় সব মিলিয়ে সে যেন ফেটে পড়বে। পরদিন সকালে সিঁড়ির কাছে ইমরানের চোখাচোখি হয় তার শালিকা নিশুর সাথে। নিশু পথ আটকে দাঁড়িয়ে বলে, কি মিস্টার ঘরজামাই, কই যান? কতদিন এভাবে বসে বসে খাবেন? বড় লোকের মেয়ে ফাঁসিয়ে বিয়ে করলেন, এখন লাইফ সেটেল? পিছন থেকে মৌয়ের গলা ভেসে আসে, পারলে তুইও বিয়ে করে তোর হাজবেন্ডকে ঘর জামাই কর, অযথা আমার পিছে লেগে কি লাভ? নিশু ঠোঁট বাঁকায়। বাহ আপু, বাহ! পুরো পরিবারের মুখে চুন কালি মাখিয়ে এখন বড় বড় কথা। ইমরান শান্ত গলায় বলে, থাক মৌ, ছোট মানুষ। মৌ এবার গর্জিয়ে ওঠে, তুমি চুপ থাকলে আমি আর চুপ থাকবো না। আর কি বললে? ছোট মানুষ না? ওর 3টা বয়ফ্রেন্ড আছে, এটা জানো? ইমরান হেসে বলে, আমার শালিকা তো দেখি পুরো প্লে গার্লস। নিশু রেগে যায়। মিস্টার ঘরজামাই, মুখ সামলে কথা বলবেন। মৌ এবার সরাসরি বলে, মুখ সামলে তুই কথা বলিস। আমরা স্বামী স্ত্রী যা খাচ্ছি আমার বাবার টাকায় খাচ্ছি। তোর সমস্যা হলে বাবাকে বল, না হয় বিয়ে করে জামাইকে ঘর জামাই করে রাখ। নিশুর আগে গজগজ করতে করতে চলে যায়। নিশু চলে যেতেই ইমরান মুচকি হেসে বলে, বাহ মিসেস মৌ, আজ হঠাৎ কি মনে করে স্বামীর পক্ষ নিলে? মৌ ঠান্ডা গলায় বলে, আমি নিজের পক্ষ নিয়েছি। এই বলে সে হাঁটা শুরু করে, কিন্তু কয়েক কদম যেতেই থেমে যায়। মনে মনে ভাবে, সত্যি তো, আজ আমি ওর পক্ষে কথা বললাম, তাও এত শক্ত হয়ে। এইটা কিভাবে সম্ভব? তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি জন্ম নেয়। যে মানুষটাকে সে প্রতিশোধের আগুনে পোড়াতে চাইছিল আজ তার অপমান সহ্য করতে পারল না কেন? মৌ নিজেই নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় না। মৌ আজ একটু বাইরে বেরিয়েছে, সাথে তার বান্ধবী কোহিনূর আর ছোট বোন নিশু। রাস্তায় হঠাৎই দেখা হয়ে যায় ইমরানের 2 ভাবির সাথে। মেজ ভাবি মৌকে দেখে ঠোঁট বাঁকিয়ে বলে, আরে তুমি ইমরানের বউ না? মৌ অনিচ্ছা সত্ত্বেও উত্তর দেয়, আমি ইমরানের বউ। কিন্তু আপনারা? বড় ভাবি গলা উঁচু করে বলে, আমরা ওই অকেজো ছেলের ভাইয়ের বউ। কত অত্যাচার করেছি তবুও বাসা ছাড়েনি এমন ছেঁচড়া শেষমেশ তোমার পাল্লায় পড়েছে। মৌ ভ্রু কুচকে বলে, অত্যাচার মানে বুঝলাম না। মেজ ভাবি এবার হাসতে হাসতে বলে, চুরির অপবাদে কতবার মেরেছি, পিঠের কাপড় সরিয়ে দেখিও, অনেক দাগ আছে। ঠিক মতো তো খেতেও দিতাম না। এত বড় ছেলে বসে বসে খাবে তা হয় নাকি? সব কথা খুলে বলে দেয় সে।
বড় ভাবি যোগ করে, তুমি ওকে টাইট দিয়ে রাখবে। এই কথাগুলো শুনে মৌয়ের বুকটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। ইমরানের জন্য এক অদ্ভুত মায়া জমে যায় ভেতরে। রাগে তার চোখ লাল হয়ে ওঠে। ফালতু মহিলা, আমার স্বামীর উপর নির্যাতন করে, এখন আমাকে শিখাতে আসছেন আমিও নির্যাতন করব? আবার সামনে পড়লে পিটিয়ে চামড়া তুলে ফেলবো। ভাবিরা চমকে ওঠে। মেজ ভাবি বলে, তোমার ভালোর জন্যই বলছি, যার জন্য করি চুরি সেই বলে চোর। মৌ এবার আগুন হয়ে ওঠে। আর একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার স্বামীর দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তার চোখ তুলে ফেলবো। পাশে দাঁড়িয়ে কোহিনূর আর নিশু বিস্ময়ে তাকিয়ে থাকে মৌয়ের দিকে। ইমরানের ভাবিরা আর কথা না বাড়িয়ে দ্রুত সরে পড়ে। ওরা চলে যেতেই মৌ বলে, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? নিশু ঠোঁট বাঁকিয়ে বলে, আপু, ওই লুচ্চু ঘর জামাইয়ের জন্য এত টান কেন? উনি আমার দিকে কেমন জানি করে তাকায়। মৌ কড়া চোখে তাকায়। কোহিনূর মৌকে একটু পাশে নিয়ে গিয়ে বলে, আমি কিছুই বুঝলাম না। তুই বলিস ইমরান ভাইকে সহ্য করতে পারিস না, প্রতিশোধ নিবি। তাহলে কেউ ওর বিরুদ্ধে কিছু বললে তুই এমন তেলে বেগুনে জ্বলে উঠিস কেন? মৌ নিজেই থমকে যায়। তুই ঠিকই বলেছিস। কেন আমি ওকে নিয়ে কিছু বললে এমন রেগে যায়? তারপর হঠাৎ মনে পড়ে, আর শোন, আমার বোন যা বলল ইমরান ওর দিকে বাজে নজরে তাকায়। কোহিনূর ধীরে বলে, প্রতিটা ছেলের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে। তোর সাথে বিয়ে হয়ে ইমরান ভাইয়ের সব স্বপ্ন ভেঙে গেছে। এত সুন্দর বউ পাশে থেকেও স্পর্শ করতে পারছে না। বাকি তুই বুঝে নে। কিন্তু আমার মনে হয় তুই ওকে ভালোবাসিস, শুধু তোর ইগো তোকে আটকাচ্ছে। মৌ কিছু বলে না, চুপচাপ হাঁটা শুরু করে। রাতে খাবার শেষে মৌ হঠাৎ বলে, তুমি খাটে ঘুমাও। ইমরান অবাক। কি আমাকে জামালা ফেলার ইচ্ছা আছে নাকি? মৌ গম্ভীর। চুপচাপ উপর উঠে ঘুমাও। এই বলে সে ওয়াশরুমে ঢুকে যায়। ইমরান মনে মনে বলে, এই মেয়ের কি হলো, কেমন জানি বদলে যাচ্ছে। কিছুক্ষণ পর মৌ বেরিয়ে আসে হালকা নাইট ড্রেস পরে। এমন মৌকে দেখে যে কোনো পুরুষের মাথা আওলাই যাবে। ইমরান তাকিয়ে থাকে, তারপর দ্রুত চোখ সরিয়ে নেয়। তার গলা শুকিয়ে আসে। মৌ হালকা হাসি দিয়ে বলে, কি দেখছো এমন করে? ইমরান কৃত্রিম স্বাভাবিকতায় বলে, না কিছু না। মৌ এগিয়ে এসে ফিসফিস করে, তাহলে এমন অস্থির হচ্ছ কেন? এইভাবে ঘাম ঝরছে কেন? আমাকে স্পর্শ করতে ইচ্ছে করছে না বুঝি? ইমরান হালকা হাসে, তোমাকে স্পর্শ করা? কিন্তু তার চোখের ভেতরের টানটা লুকানো যায় না। মৌ মনে মনে ভাবে, দেখি তুমি কতদিন নিজেকে কন্ট্রোল করতে পারো। আর ইমরানও মনে মনে ভাবে, হঠাৎ এত বদলে গেল কেন? এই খেলার মানে কি? ঘরের বাতাস ভারী হয়ে থাকে। রাগ, অভিমান, আকর্ষণ আর অদ্ভুত এক অস্বীকার করা ভালোবাসার টানে। দুজনেই মুখে অস্বীকার করছে, কিন্তু নীরবতা তাদের গোপন সত্যটা জানে। ইমরান জীবনে কখনো মৌকে এইভাবে দেখেনি। শুধু মৌ না, এমন অবস্থায় কোনো নারীকে সে দেখেনি। তার চোখ বারবার পিছলে যাচ্ছে। বুকের ভেতর কেমন অস্থিরতা। তবুও দাঁতে দাঁত চেপে নিজেকে কন্ট্রোল করে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। ওদিকে মৌ চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু তার চোখে নেই ঘুম। মৌ মনে মনে ভাবে, দিন দিন আমি কেমন জানি ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি, খুব দুর্বল। হয়তো এইটাই স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন। কোহিনূর সত্যি ঠিক বলেছে, আমার ইগোর জন্য আমি ওকে কিছুই বলতে পারি না। হঠাৎ সে ইমরানের দিকে ফিরে মনে মনে বকতে থাকে, কি পুরুষ তুই? হ্যাঁ, নিজের বউকে আপন করে নিতে পারিস না, নিজের অধিকার আদায় করতে পারিস না। তুই যদি নিজে থেকে সব নিয়ে নিতিস তাহলে হয়তো আমি তোকে আপন করে নিতাম। তুই নিজে থেকে না নিলে আমিও কোনোদিন নিজে থেকে তোর অধিকার দিব না। এই সব ভাবতে ভাবতেই কখন যে দুজনের চোখে ঘুম নেমে আসে কেউ টের পায় না। সকালে ঘুম থেকে উঠে ইমরান দেখে মৌ পাশে নেই। তাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করেই ধাক্কা লাগে ঐশীর স্বামীর সাথে। মুহূর্তেই সে কলার চেপে ধরে এলোপাথারি থাপ্পড় মারতে শুরু করে। ছোট লোকের বাচ্চা, আমাকে ধাক্কা দিস? বেজন্মা, লাওয়ারিস। থাপ্পড় মারতে মারতে তাকে টেনে হলরুমের সামনে নিয়ে আসে। ঐশী এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি করেছে ছোট লোকের বাচ্চা ঘর জামাই? ঐশীর স্বামী বলে, আমাকে ধাক্কা দিয়েছে। ইমরান শান্তভাবে বলে, আমি ইচ্ছা করে ধাক্কা দেইনি।
কথা শেষ হওয়ার আগেই ঐশী কষিয়ে একটা থাপ্পড় মেরে বলে, অমানুষের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় আমার হাজবেন্ডকে ধাক্কা দেওয়ার? ঠিক তখনই বজ্রের মতো এসে হাজির হয় মৌ। এক ঝটকায় ঐশীর গালে কষিয়ে দুটো থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, তোর কত বড় সাহস, তুই আমার স্বামীর গায়ে হাত দিস? চারপাশ নিস্তব্ধ। ঐশীর স্বামী এক পা পিছিয়ে যায়। ঐশী অবাক হয়ে বলে, মৌ, তুই এই ছোট লোকের বাচ্চার জন্য আমাকে মারলি? মৌ গর্জে ওঠে, ও ছোট লোক হোক, থার্ড ক্লাস পরিবারের হোক, এখন থেকে আমার স্বামী, অন্তত সেই হিসেবে ওকে সম্মান করতে পারিস। ঐশী তাচ্ছিল্য করে, একটা ঘর জামাইকে কেন সম্মান করব? অশিক্ষিত গেও। মৌ কঠিন গলায় বলে, আমার স্বামী অশিক্ষিত গেও, থার্ড ক্লাস পরিবারের, এটা আমি বুঝবো। ভবিষ্যতে ওর গায়ে হাত দেওয়ার আগে শতবার ভাববি। এই বলে ইমরানের হাত ধরে টেনে রুমে নিয়ে যায় মৌ। রুমে ঢুকেই মৌ রাগে কাঁপতে কাঁপতে বলে, তুমি কি পুরুষ না? তোমার মধ্যে আত্মসম্মান নেই? সারা জীবন এভাবে নির্যাতন সহ্য করবে? নিজের বাড়িতে ভাই ভাবে নির্যাতন, এখানে এসে নির্যাতন, সাথে বোনাস হিসেবে অপমান তো আছে। কিছুক্ষণ থেমে আবার ধমক দিয়ে বলে, চুপ করে আছো কেন? একটু প্রতিবাদ করলে তো পারো। ইমরান শান্ত গলায় বলে, তুমি কিভাবে জানলে ভাই বাবের আমাকে নির্যাতন করতো? মৌ হঠাৎ এগিয়ে এসে তার গেঞ্জি খুলে দেয়। দেখি তোমার পিঠ। ভাবিরা বলেছে পিঠে এখনো দাগ আছে। গেঞ্জি খুলতেই মৌ স্থির হয়ে যায়। পিঠ জুড়ে অসংখ্য দাগ, কোথাও কালছে, কোথাও কেটে যাওয়ার চিহ্ন। মনে হয় কেউ পিটিয়ে শরীর ফাটিয়ে দিয়েছে। মৌ কাপা গলায় বলে, এগুলো কি দিয়ে মেরেছে? ইমরান নিঃশব্দে বলে, চুরির অপবাদে যা সামনে পেত তাই দিয়ে মারতো। একদিন এমন মেরেছিল শরীর ফেটে রক্ত বের হয়েছিল, ডাক্তার পর্যন্ত দেখায়নি। মৌয়ের চোখের জল গড়িয়ে পড়ে ইমরানের পিঠের ওপর। এই প্রথম সে ইমরানের জন্য কাঁদছে মৌ। ইমরান অবাক হয়ে যায়, মায়ের পর কেউ তার জন্য এভাবে কাঁদেনি। মৌ কাপা গলায় জিজ্ঞেস করে, তুমি কি সত্যি চুরি করেছিলে? ইমরান মাথা নাড়ে। না খেয়ে মরবো, তবুও চুরি করবো না। মৌ আবার জিজ্ঞেস করে, তাহলে? ইমরান দীর্ঘশ্বাস ফেলে। বাইরা বেতন পেয়ে মাঝে মধ্যে অন্যখানে খরচ করে ফেলতো, তাই বাবাকে বোঝানোর জন্য বলতো আমি চুরি করেছি। তারপর সব রাগ আমার উপর তুলতো। এই দাগগুলো তারই প্রমাণ। মৌয়ের চোখ থেকে টপ টপ করে জল পড়ে। সে ধীরে ধীরে ইমরানের পিঠে হাত বোলাতে থাকে। তার বুকের ভিতরটা ভেঙে যাচ্ছে। ইমরান আস্তে করে বলে, এটা কি সত্যি তুমি আমার জন্য কাঁদছো? মৌ চোখ মুছতে মুছতে বলে, আমার তো আরো 2-3টে স্বামী আছে, তাদের জন্য কাঁদছি, কাপুরুষ একটা। এই বলে দ্রুত ওয়াশরুমে ঢুকে যায় মৌ। ইমরান স্থির দাঁড়িয়ে থাকে। তার ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে, চোখে বিস্ময়। মনে মনে বলে, কি হলো এটা? মৌকে আমাকে স্বামী হিসেবে মেনে নিতে শুরু করলো। বাইরে ঝড় বইছে না, কিন্তু এই রুমের ভেতর দুজন মানুষের ভাঙা সম্পর্কের দেওয়ালে প্রথমবারের মতো নরম এক আলোর রেখা ফুটে উঠেছে। মৌ ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে ইমরান পাশ ফিরেই ঘুমিয়ে পড়েছে। এই দৃশ্য দেখে তার রাগ যেন দ্বিগুণ হয়ে যায়। সে একটা বালিশ তুলে ইমরানের গায়ে কয়েকটা বাড়ি দিয়ে বলে, ঘুমা, তুই ভালো করে ঘুমা, কাপুরুষ একটা। ইমরান চমকে উঠে আধো ঘুমে তাকিয়ে থাকে। মনে মনে বলে, এখানে আমি কি করলাম আর কাপুরুষ হলাম কিভাবে? মৌ পাশ ফিরে শুয়ে পড়ে, কিন্তু তার চোখে ঘুম নেই। মনে মনে বিড়বিড় করে, কি বোকা লোক স্বামী হিসেবে পাইছি, কিছুই বোঝে না। ওর জন্য কান্না করলাম, ভাবলাম হয়তো আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিবে, আর সে কিনা ঘুমাচ্ছে। দূর। বিয়ের দিন অপমানজনক ঘটনার পর থেকে সবাই বউয়ের চরিত্র নিয়ে কথা বলেছে। এই অপমানের বোঝা বইতে বইতে সে ইমরানের সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু সত্যিটা হলো সেও ইমরানকে ভালোবাসে, শুধু তার অহংকার তাকে স্বীকার করতে দেয় না। ইমরান আস্তে বলে, আচ্ছা আমি এখন এমন কি করলাম যে আমি কাপুরুষ? বউ বিরক্ত গলায় বলে, আল্লাহ জানে কেন আমার মতো সুন্দরী বউ ওর কপালে দিল। ইমরান হালকা হাসে, মিসেস মৌ, আমিও কিন্তু আপনার চেয়ে কোনো দিক দিয়ে কম না। এই জীবনে অনেক মেয়ে আমাকে প্রপোজ করেছে। মৌ চোখ বড় করে বলে, পারলে এখন তাদের বলিস প্রপোজ করতে চুল ছিঁড়ে ফেলবো, আর ওরা যখন জানবে তোর পকেট জিরো, দৌড়ে পালাবে। সে অট্ট হাসিতে ফেটে পড়ে। ইমরান গম্ভীর হয়ে বলে, মনে রেখো, যে সম্পর্ক টাকার উপর দাঁড়িয়ে থাকে টাকা শেষ, সম্পর্ক শেষ। কিন্তু যে সম্পর্ক বিশ্বাস, ভালোবাসা আর সম্মানের উপর দাঁড়িয়ে থাকে, যত জড়িয়ে আসুক কেউ উল্টে ভাঙতে পারবে না।
এই বলে সে পাশ ফিরে শুয়ে পড়ে। মৌ চুপ হয়ে যায়, তার হাসি মিলিয়ে যায়। পরদিন দুপুরে প্রচন্ড গরম, গোসল করে ভেজা চুলে, শরীরে শুধু একটা তোয়ালে জড়িয়ে মৌ ইমরানের সামনে এসে দাঁড়ায়। তার চোখে আজ অদ্ভুত চ্যালেঞ্জ। ইমরান তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়, কঠিন গলায় বলে, তোমার লজ্জা করে না এভাবে শুধু তোয়ালে জড়িয়ে আমার সামনে করছো? মৌ ঠোঁট বাঁকায়। তাতে কি হলো? আমি কি কোনো পরপুরুষের সামনে এসেছি? ইমরান ধীরে বলে, আমার সমস্যা আছে যা তুমি বুঝবে না। মৌ এগিয়ে এসে বলে, তুমি না বলেছিলে আমাকে বিনা কাপড়েও দেখলে তোমার ফিলিংস আসবে না? এখন আবার কি সমস্যা? হুম হুম। ইমরানের কপালে ঘাম জমে, সে চোখ বন্ধ করে নিজেকে সামলায়। তারপর হঠাৎ ছাদের দিকে হাঁটা দেয়। পেছনে দাঁড়িয়ে মৌ খিলখিল করে হেসে ওঠে আর বলে, দেখি কতদিন নিজেকে কন্ট্রোল করতে পারো। তার হাসির শব্দে মৌয়ের মা আর নিশু রুমে ঢুকে পড়ে। মা অবাক হয়ে বলে, কি রে মৌ, এভাবে হাসছিস কেন? মৌ হাসতে হাসতে বলে, মা, তোমাদের জামাইয়ের অবস্থা দেখে হাসছি। নিশু সন্দেহের চোখে তাকায়। তার মানে আপু, তোরা আগে থেকে একে অপরকে চিনতিস, সম্পর্কে ছিলি? মৌ বিন্দুমাত্র দ্বিধা না করে বলে, একে অপরকে ভালোবাসতাম, সমস্যা আছে তোর? হুম হুম। নিশু সঙ্গে সঙ্গে বলে, দেখলে মা, আমাদের মুখে চুনকালি মেখে তখন কি অভিনয়টাই না করেছে। মৌয়ের মা গম্ভীর হয়ে বলে, তাহলে তখন বললি না কেন? এত অসম্মান হতো না? মৌ বিরক্ত হয়ে বলে, এখন যাও তো, কাপড় পরবো। দেখছো না শুধু তোমার তোয়ালে পরে আছি। নিশু কটাক্ষ করে, বে টাইমে গোসল করলি কেন? মৌ চোখ টিপে বলে, তুই আগে বিয়ে কর, তারপর বুঝবি কেন বে টাইমে গোসল করতে হয়। নিশু মুখ বাঁকিয়ে বেরিয়ে যায়। রুমে একা দাঁড়িয়ে মৌ আয়নার সামনে নিজেকে দেখে। তার ঠোঁটে হালকা হাসি, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত টান। আর ছাদের উপর দাঁড়িয়ে ইমরান আকাশের দিকে তাকিয়ে ভাবে, মৌ কি আমাকে পরীক্ষা নিচ্ছে নাকি সত্যি বদলে যাচ্ছে? মৌ একা রুমে বসে আছে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এই কেমন টান অনুভব করছি ওর জন্য। সত্যি কি আমি ওকে ভালোবাসতে শুরু করেছি? সত্যি কি আমার অহংকারী আমাকে আটকে রেখেছে? তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে। ছাদে দাঁড়িয়ে ইমরান মৌয়ের কথাগুলো মনে করে মুচকি মুচকি হাসছে। আজকের মৌ একেবারে অন্যরকম। তার চোখে আগুন, কথায় সাহস, সবটাই যেন তার জন্য। ঠিক তখনই নিচ থেকে আনিস খানের গম্ভীর ডাক ভেসে আসে, মৌ, ইমরান, নিচে আয়। দুজনেই হলরুমে গিয়ে দাঁড়ায়। আব্বু ডাকছো? মৌ শান্ত গলায় বলে। আনিস খান কড়া চোখে তাকিয়ে বলেন, তুই নাকি ঐশী আর তার স্বামীকে অপমান করেছিস, ঐশীর গায়ে হাত তুলেছিস। মৌ বিন্দুমাত্র ভয় না পেয়ে বলে, ও আমার স্বামীকে থাপ্পড় দিয়েছে, অপমান করেছে, আমি তার প্রতিবাদ করেছি। ইমরান অবাক হয়ে তাকিয়ে থাকে। আজ মৌ তার জন্য বাবার সামনে দাঁড়িয়ে কথা বলছে। আনিস খান রাগে গর্জে ওঠে, একটা অশিক্ষিত খেয়ে ছোট লোকের জন্য ঐশীর গায়ে তুই হাত তুললি? মৌয়ের চোখ জ্বলে ওঠে। সে ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, হ্যাঁ, সে অশিক্ষিত হতে পারে, খ্যাত হতে পারে, কিন্তু সে আমার স্বামী। আপু, ওকে যদি কেউ অপমান করে আমি এক চুলও ছাড় দেব না। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। আনিস খান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলেন, এই থার্ড ক্লাস ঘর জামাই তোকে কি জাদু করেছে? কি আছে ওর মধ্যে? মৌ এবার একদম সামনে এগিয়ে যায়। মনুষ্যত্ব, বিবেক, সম্মান। আমি গর্বিত যে আমার স্বামী অশিক্ষিত হতে পারে, থার্ড ক্লাস পরিবারের হতে পারে, তবুও সে মানুষ। ঐশী আর তার স্বামীর মতো অমানুষ নয়। কথাগুলো বলেই সে ইমরানের দিকে তাকায়, চোখের ইশারায় বলে, চলো। ইমরানের চোখ চকচক করছে। আজ প্রথমবার তার চোখে খুশির জল। এই বাড়িতে এসে এতদিন অপমান সহ্য করেছে, কিন্তু আজ কেউ তার পাশে দাঁড়িয়েছে, তার স্ত্রী। বিকেলে ইমরান একা বসে গভীর চিন্তায় ডুবে আছে। আর কদিন পরই তো মেডিকেলে জয়েন করব, সরকারি ফ্ল্যাটে উঠব, এই বাড়ি ছেড়ে চলে যাব। মুখে কি বলবো? ওকে যাবে আমার সাথে? তার ভেতরে ভয় আর ভালোবাসা মিলেমিশে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করে। ঠিক তখনই মৌ এসে পাশে দাঁড়ায়। দেখো ইমরান, সে বলে, এভাবে চুপচাপ থেকে কতদিন চলবে? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনই অপরাধী। কাপুরুষের মতো চুপ থেকো না।
কথাগুলো শুনে ইমরান মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই মেয়েটা যে একসময় তাকে অপমান করত আর তার সাহস হয়ে দাঁড়িয়েছে। ইমরানের মনে হয় হয়তো সত্যিই পরিবর্তন এসেছে। আর মৌ বুঝতে পারে তার রাগ, অহংকার, অভিনয়ের আড়ালে সে ধীরে ধীরে নিজের স্বামীর প্রেমেই পড়ে যাচ্ছে। দুজনের চোখ এক মুহূর্তের জন্য এক হয়ে যায়, কিন্তু কেউ কিছু বলে না। তাদের নীরবতার মাঝেই একটা নতুন সম্পর্ক জন্ম নিচ্ছে। পরদিন সকালে ইমরান বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। মৌ তখন বিছানায় বসে চুল আঁচড়াচ্ছিল। ইমরান একটু ইতস্তত করে বলল, মৌ, আমি একটু বাইরে যাচ্ছি। মৌ অবাক হয়ে তাকালো। কোথায়? কেন যাবে? ইমরান হালকা হাসলো। হ্যাঁ, একটা কাজ আছে, বিকালের মধ্যে চলে আসবো। মৌ মাথা নেড়ে বলল, আচ্ছা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিও। ইমরান আর কিছু না বলে বের হয়ে গেল। সে আসলে যাচ্ছে তার ঢাকা মেডিকেলে পোস্টিং রিসিভ করতে। ইমরান যাওয়ার প্রায় আধা ঘন্টা পর হঠাৎ আনিস খান মৌকে ডেকে পাঠালেন। হলরুমে গিয়ে মৌ দেখলো সেখানে একজন বসে আছে। লোকটাকে দেখেই তার মুখের রং বদলে গেল। আহসান হাবিব আনিস খান গম্ভীর কণ্ঠে বললেন, মৌমা, আহসান হাবিব এসেছে। সে সবকিছু ভুলে গেছে, তোকে আবার বিয়ে করতে চায়। মৌ যেন বজ্রা হত হয়ে গেল। কি বলছো আব্বু? আমি তো ইতিমধ্যে বিবাহিত, আমার স্বামী আছে। পিছন থেকে আহসান হাবিব ধীরে বলল, মৌ, তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই। এই কথা শুনে মৌয়ের চোখে আগুন জ্বলে উঠল। মিস্টার হাবিব, আমাকে কি খেলনা পুতুল মনে হয়? তার কণ্ঠ কাঁপছিল রাগে। সেদিন আপনার মা সবার সামনে আমাকে থাপ্পড় দিয়ে চরিত্রহীন বলেছিল, তখন আপনি কোথায় ছিলেন? সে থামলো না। যখন বরযাত্রী নিয়ে চলে গেলেন, একবারও কি আমার পাশে দাঁড়িয়েছিলেন? একবারও কি বলেছিলেন আগে সত্যটা জানা হোক? আহসান হাবিব নিচের দিকে তাকিয়ে বলল, সেদিন এমন ঘটনা দেখে মাথা কাজ করছিল না। মৌ তীব্র হাসি হাসলো। বাবা, একটা কথা যাচাই না করে বিয়ে ভেঙে দিলেন, আর আজ আবার বিয়ে করতে এসেছেন? তার কণ্ঠ কঠিন হয়ে উঠল। ধরুন আমাকে বিয়ে করে নিয়ে গেলেন, তারপর কেউ আরেকটা মিথ্যা বলল, তখন আবার বলবেন আমি চরিত্রহীন, তখন আবার ডিভোর্স দিয়ে দিবেন, এই তো? আহসান হাবিব অসহায় কণ্ঠে বলল, প্লিজ মৌ, আরেকবার বিশ্বাস করো, আমি তোমার হাত কখনোই ছাড়বো না। মৌ এবার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, সরি মিস্টার হাবিব, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। তার চোখে অদ্ভুত এক আলো। আমি সেই মানুষটিকে ভালোবাসি যেই মানুষটা সেদিন কোনো অপরাধ না করেও সব অপমান চুপচাপ সহ্য করেছে। আনিস খান বিরক্ত হয়ে বললেন, মৌমা, একটা সুযোগ দিয়ে হাবিবকে ওই ছোট লোকটার সঙ্গে জীবন নষ্ট করিস না। মৌ এবার দৃঢ় গলায় বলল, আব্বু, দয়া করে আমার স্বামীকে ছোট লোক বলবে না। সে যেমনই হোক, সে আমার স্বামী। ঘরে নীরবতা নেমে এলো। আহসান হাবিব ধীরে উঠে দাঁড়ালো। থাক আঙ্কেল, আমি ওর বিশ্বাস ভেঙেছি, আর ওর বর্তমান স্বামী সেই বিশ্বাস অর্জন করেছে। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। মৌ শান্তভাবে বলল, থ্যাঙ্কস মিস্টার হাবিব, বুঝতে পারার জন্য। এই বলে সে নিজের রুমে চলে গেল। তার বুকের ভেতর এখন শুধু একটাই নাম ঘুরছে, ইমরান। সে বুঝে গেছে সে সত্যিই তার স্বামীর প্রেমে পড়েছে। কিছুক্ষণ পর আহসান হাবিব আনিস খানকে বলল, আঙ্কেল, বাইরে একটু আসবেন, কিছু কথা আছে। দুজন বাইরে চলে গেল। হাবিব নিচু স্বরে বলল, এইভাবে মৌকে রাজি করানো যাবে না। আনিস খান দীর্ঘশ্বাস ফেললেন। তাহলে উপায়? আহসান হাবিব ঠান্ডা কণ্ঠে বলল, আগে আপনার ঘর জামাইকে মৌয়ের জীবন থেকে সরাতে হবে। আনিস খান চমকে উঠলেন। কিভাবে? হাবিব ধীরে বলল, ছলে বলে কৌশলে একটা প্ল্যান করতে হবে। ওকে এমনভাবে ফাঁসাতে হবে যেন মৌ নিজেই তাকে ঘৃণা করে। তার চোখে এক ভয়ঙ্কর চাহনি। আমি ইতিমধ্যে নিশুর সাথে কথা বলেছি, সে এখন মৌ আর ইমরানের বিশ্বাস অর্জন করবে। বাকি প্ল্যান পরে বলবো। বিকেলে ইমরান বাড়ি ফিরে আসে। মৌ দরজায় দাঁড়িয়েছিল। এসেছো? কোথায় গিয়েছিলে? ইমরান স্বাভাবিক ভঙ্গিতে বলল, একটা চাকরির ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। মৌ কৌতূহলী হয়ে বলল, চাকরি হয়েছে? ইমরান একটু মিথ্যে বলল, হ্যাঁ, হাসপাতালে একটা ওয়ার্ড বয়ের কাজ। মৌ ভ্রু কুঁচকে বলল, এতে কি আমরা দুজন চলতে পারবো? ইমরান মৃদু হাসল। পুরনো হলে একটু বেশি টাকা পাবো, তখন হয়তো পারবো। মৌ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যেদিন তোমার সামর্থ্য হবে
আমরা আলাদা বাসে চলে যাব। ইমরান অবাক হয়ে তাকালো। সত্যি? মৌ ধীরে বলল। হ্যাঁ, এখানে সবাই সুযোগ পেলে আমাদের অপমান করে। ইমরানের বুকটা কেঁপে উঠল। মনে মনে সে বলল, ইস, এটা যদি একটু আগে জানতাম তাহলে তো আগামীকালই এই বাড়ি ছেড়ে চলে যেতাম। কারণ সে ইতিমধ্যে সরকারি ফ্ল্যাট পেয়েছে, কিন্তু সে মৌকে এখনো কিছু বলেনি। এদিকে শহরের এক রেস্টুরেন্টে বসে আছে আহসান, হাবিব ও নিশু। হাবিব ধীরে ধীরে পুরো পরিকল্পনা বুঝিয়ে দিচ্ছে নিশুকে। ইমরান আর মৌয়ের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সেদিন রাতে হঠাৎ করেই অদ্ভুত একটা ঘটনা ঘটল। রাতের খাবারের সময় হঠাৎ নিশু এসে দরজায় দাঁড়িয়ে বলল, আপু, দুলাভাইকে নিয়ে খেতে আয়। কথাটা শুনে মৌ আর ইমরান দুজনেই যেন স্তব্ধ হয়ে গেল। মৌ অবাক হয়ে তাকিয়ে বলল, তুই কি বললি? আবার বলতো। নিশু হালকা বিরক্তির ভান করে বলল, বললাম তো, তুই আর দুলাভাই খেতে আয়। মনে হয় কানে কম শুনিস। মৌ ভ্রু কুঁচকে বলল, হঠাৎ করে আমার স্বামীকে দুলাভাই ডাকছিস কেন? নিশু একটু চুপ করে থেকে বলল, আসলে আপু, তোর বিয়ের দিন পরিবারের সবার এত অপমান হয়েছিল যে রাগে আমি খারাপ ব্যবহার করেছি। এখন মনে হচ্ছে ভুল করেছি। ইমরান ভাই, আমাকে ক্ষমা করে দিও। ইমরান মৃদু হাসলো। আরে তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। এরপর তিনজন একসাথে ডাইনিং রুমের দিকে হাঁটতে লাগলো, কিন্তু কেউই বুঝতে পারলো না নিশুর এই পরিবর্তনের আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু। সেদিন রাতে ঘুমানোর আগে মৌ অদ্ভুতভাবে সাজলো। চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক আর গায়ে নীল শাড়ি। নিজেকে আয়নায় দেখে সে মুচকি হাসলো। শাড়ির আঁচলটা একটু সরিয়ে ইচ্ছে করেই পেটের কিছুটা অংশ খোলা রাখলো। তারপর ধীরে ধীরে ইমরানের সামনে এসে দাঁড়ালো। ইমরান এক নজরে তাকিয়ে রইল মৌয়ের দিকে। তার দৃষ্টি আটকে গেল মৌয়ের শাড়ির ফাঁক দিয়ে দেখা পেটের দিকে। মৌ সেটা লক্ষ্য করে মুচকি হাসলো। কিছুক্ষণ পর ইমরান হঠাৎ নিজেকে সামলে নিয়ে বলল, এই, তোমার কি লজ্জা করে না? একটা পুরুষের সামনে এভাবে পেট দেখিয়ে দাঁড়িয়ে আছো? মৌ ঠোঁটে দুষ্টু হাসি এনে বলল, তোমার কি মনে হয় আমার লজ্জা নেই? আমি কি কোনো পরপুরুষের সামনে দাঁড়িয়ে আছি? ইমরান বিরক্ত হয়ে বলল, এসব বোঝে না, এগুলো বন্ধ করো, আমার খুব সমস্যা হচ্ছে। মৌ ঠোঁট বাঁকিয়ে বলল, তোমার সমস্যা হলে আমার কে? তুমি তো কাপুরুষ। ইমরান কিছু না বলে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। এই দৃশ্য দেখে মৌয়ের ভিতরে রাগ আর হাসি দুটোই জমে উঠল। মনে মনে বলতে লাগলো, তুই কেমন পুরুষ রে? এত সুন্দর বউ এমন করে সামনে দাঁড়িয়ে আছে, আর তুই একটু রোমান্টিকও হতে পারিস না? সে দীর্ঘশ্বাস ফেললো। বিয়ের পর আমিও রাগের মাথায় এত কিছু বলেছি, কিন্তু তবুও কি একটু ভালোবাসা দেখাতে পারিস না? মেয়েরা কি সবকিছু নিজ থেকে বলে? পরদিন সকালে নিশু হঠাৎ ইমরানের কাছে এসে বলল, ভাইয়া, আপনি কি আজ বাইরে যাবেন? ইমরান অবাক হয়ে বলল, কেন, তোমার কোনো কাজ আছে? নিশু হাসলো। আমার ভার্সিটিতে একটু কাজ আছে, ভাবলাম দুলা ভাইয়ার পকেট ফাঁকা করব। ইমরান হেসে বলল, আচ্ছা, কখন যাবে? দুপুর 3টার দিকে। ঠিক আছে, আমি রেডি থাকবো। নিশু চলে যাওয়ার পর মৌ সন্দেহের চোখে জিজ্ঞেস করলো, তুমি যেতে রাজি হলে তোমার কাছে টাকা আছে? ইমরান হালকা হাসলো। কিছু টাকা জমে আছে, একমাত্র শালিকার একটু আপ্যায়ন করতে পারি। মৌ কিছু না বলে ইমরানের কাছে এগিয়ে গেল। তারপর হঠাৎ করে ইমরানের পকেটে 5,000 টাকা গুঁজে দিল। এগুলো রাখো, যদি টাকা কম পড়ে তাহলে আমার সম্মান নষ্ট হবে। ইমরান স্তব্ধ হয়ে গেল। এই প্রথম সে অনুভব করলো মৌ শুধু তাকে রক্ষা করছে না, তাকে সম্মানও দিচ্ছে। তার চোখে অদ্ভুত এক মুগ্ধতা ফুটে উঠল। অন্যদিকে আনিস খান বসেছিলেন ড্রয়িং রুমে। তিনি আহসান হাবিবকে জিজ্ঞেস করলেন, হাবিব, তুমি আসলে কি প্ল্যান করছো? আহসান হাবিব ঠান্ডা গলায় বলল, আঙ্কেল, চাইলে ছেলেটাকে শেষ করে দিতে পারি। আনিস খান চমকে উঠলেন। কিন্তু এতে তো মো আমাদের সন্দেহ করবে। হাবিব মুচকি হাসলো। ঠিক তাই আমি অন্য পথ বেছে নিয়েছি। সে একটু ঝুঁকে ধীরে বলল, আমি এমন একটা খেলা খেলবো যাতে মৌ নিজেই ইমরানকে তার জীবন থেকে ছুঁড়ে ফেলে দেয়। আনিস খান চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, আমি আর আমার মেয়ে নিশু তোমাকে সাহায্য করব। নিশু তো ইতিমধ্যে তোমার কথাবার্তা কাজ শুরু করেছে। আহসান হাবিব ঠোঁটে রহস্যময় হাসি ফুটিয়ে বলল, আমি জানি আঙ্কেল, নিশুর সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে।
তার চোখে তখন এক ভয়ঙ্কর পরিকল্পনার ছায়া। আর সেই পরিকল্পনার প্রথম ধাপ শুরু হতে যাচ্ছে আজ বিকেল 3টেই, দুপুরের দিকে। মৌ আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজগোজ করছিল। ঠিক তখনই ইমরান অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই অবেলায় তুমি সাজগোজ করছো কেন, গত রাতের মতো? মৌ ভ্রু তুলে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, এই যে মিস্টার, কখন সাজবো সেটা আমার বিষয়, আর এটা আমার প্রাইভেট রুম। এই রুমে আমি যেভাবে ইচ্ছে পোশাক পরতে পারি। ইমরান শান্ত গলায় বলল, মিসেস মৌ, ভুলে যেও না এই রুমে একটা পুরুষও থাকে, তারও সমস্যা হয়। মৌ ঠান্ডা গলায় উত্তর দিল। তার সমস্যা হলে চোখ বন্ধ করে থাকবে। ইমরান আর কথা বাড়ালো না, হালকা একটা হাসি দিয়ে বেরিয়ে গেল নিশুকে নিয়ে বাইরে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর নিশু তৈরি হয়ে এসে বলল, দোলা ভাই, আপনি রেডি আছেন তো? আমি কিন্তু রেডি। ইমরান বলল, রেডি। আগে কোথায় যাবে, ভার্সিটি নাকি রেস্টুরেন্ট খেতে? নিশু একটু হাসলো। আগে রেস্টুরেন্টে যাব, অনেক খিদে পেয়েছে। ইমরান বলল, তাহলে চলো আগে একটা ভালো রেস্টুরেন্টে খাই, খাওয়া শেষে করে তারপর তোমার ভার্সিটিতে যাব। নিশু মাথা নেড়ে বলল, তাহলে চলুন। এদিকে মৌ আয়নার সামনে দাঁড়িয়ে আছে, চোখে গাঢ় কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক, তার উপর কালো বোরখা আর হিজাব। অসাধারণ সুন্দর লাগছে তাকে। কিন্তু প্রশ্ন একটাই, মৌ হঠাৎ করে এত সাজগোজ করলো কেন? সে কি কোথাও যাবে নাকি কারোর সাথে দেখা করতে? অন্যদিকে নিশু আর ইমরান ধীরে ধীরে হাঁটছে খানবাড়ির থেকে বাহির হওয়ার জন্য। কিন্তু একটা অজানা প্রশ্ন যেন বাতাসে ভাসছে, এটা কি সত্যিই শুধু খাওয়া আর ভার্সিটিতে যাওয়ার ব্যাপার, নাকি এটাই সেই পরিকল্পনার প্রথম ধাপ, যে পরিকল্পনা আহসান হাবিব তৈরি করেছে, যার শেষ লক্ষ্য ইমরান আর মৌয়ের সম্পর্কে রীতি ঘটানো? নিশু আর ইমরান খানবাড়ির গেট পার হতে যাবে, ঠিক তখনই পেছন থেকে হঠাৎ একটি চিৎকার ভেসে এলো। নিশু, ইমরান, দাঁড়াও, আমিও যাব তোমাদের সাথে। দুজনেই একসাথে পিছনে ফিরে তাকালো, দেখলো মৌ দাঁড়িয়ে আছে। ইমরানের চোখ যেন মুহূর্তেই স্থির হয়ে গেল। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মৌয়ের দিকে। আজকের সাজে মৌকে দেখে সে সত্যিই মুগ্ধ হয়ে গেল। তার মনে হলো জীবনে দ্বিতীয়বারের মতো সে আবার মৌয়ের প্রেমে পড়ে গেল। মনের ভেতর নিঃশব্দে একটা কথা ভেসে উঠল, এই অপরূপ সুন্দরী যেন স্বর্গের কোনো রাজকন্যা, সে কি করে এই পৃথিবীতে নেমে এলো? মৌ সামনে এসে একটু বিরক্ত গলায় বলল, কি হলো, এভাবে কি দেখছো? ইমরান যেন নিজের অজান্তেই বলে ফেলল, স্বর্গের রাজকন্যা দেখছি, এত সুন্দর কোনো কন্যা আমি আগে দেখিনি। মৌ ঠোঁট বাঁকিয়ে বলল, হয়েছে হয়েছে, এত পাম দিতে হবে না। আমার সাথে ফ্ল্যাট করার দরকার নেই, এমনিতে আমি তোমার। নিজের বউয়ের সাথে কেউ ফ্ল্যাট করে নাকি? এই দৃশ্য দেখে নিশুর মুখটা একটু গম্ভীর হয়ে গেল। মৌ যে তাদের সাথে যাবে এটা সে মোটেও আশা করেনি। আজকের জন্য যে পরিকল্পনা সে করেছিল সেটা যেন শুরু হওয়ার আগেই ভেস্তে যাচ্ছে। বিরক্ত মুখে নিশু বলল, তোমাদের প্রেমালাপ শেষ হলো? চলো এবার। কি আজকে রাস্তার মাঝে সংসার শুরু করে দেবা নাকি? মৌ আর ইমরান দুজনেই একটু লজ্জা পেল। মৌ বলল, আচ্ছা চলো। হাঁটতে হাঁটতে ইমরান জিজ্ঞেস করলো, তুমি যাবে আগে বললে না কেন? মৌ চোখ লাল করে বলল, তুমি কি আমাকে দেখো নাই? আমি রেডি হচ্ছি। ইমরান একটু দ্বিধায় বলল, আমি ভাবছিলাম তুমি হয়তো অন্য কোথাও যাবে কারো সাথে। মৌ সাথে সাথে বলল, যাব। আমার তো আরো অনেক স্বামী আছে, তাদের সাথে যাব। তারপর একটু তাচ্ছিল্যের ভঙ্গিতে যোগ করলো, তুমি তো শালিকা পেয়েছো, নিশ্চয়ই ভেবেছো একেবারে কাছে নিয়ে যাবে, তাকেও তোমার বোনের মতো ফাঁসাবে। এই কথা শুনে ইমরানের মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। নরম কণ্ঠে সে বলল, কি বলছো এসব? ও তো আমার শালিকা, ছোট বোনের মতো। মৌ ঠান্ডা গলায় বলল, আমি জানি তোমরা ছেলেরা কেমন, সব লুচু। মৌয়ের এই কথাগুলো ইমরানের বুকের ভেতর যেন তীরের মতো বিঁধল। নিজের ভাই ভাবিদের অত্যাচার, অপমান, শ্বশুরবাড়ির অবহেলা, এসবের চেয়েও আজ মৌয়ের কথাগুলো তাকে বেশি কষ্ট দিল। নিশু বিরক্ত হয়ে বলল, তোমরা গাড়িতেও শুরু করলে? চুপ করো। এমনিতেই নিশুর মাথা গরম হয়ে আছে। আজকের প্ল্যান প্রায় নষ্ট হয়ে গেছে। এদিকে মৌ বুঝতে পারলো ইমরান সত্যিই কষ্ট পেয়েছে। আসলে সে মজা করেই এসব বলেছিল, কিন্তু ইমরান এতটা কষ্ট পাবে এটা সে বুঝতে পারেনি। মৌ মনে মনে বলল, বাসায় গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নেব।
কিছুক্ষণ পর গাড়ি থামলো শহরের একটি 5 স্টার রেস্টুরেন্টের সামনে। 3 জন ভেতরে ঢুকে টেবিলে বসলো। ওয়েটার এসে অর্ডার নিল। নিশু ইচ্ছে করেই একের পর এক দামি খাবার অর্ডার করতে লাগলো, যেন বিলটা যতটা সম্ভব বেশি আসে। ময়ের বুকটা ধড়পড় করতে লাগলো। ইমরানের কাছে তার দেওয়া 5,000 টাকা আছে, কিন্তু এখানে তো বিল অনেক বেশি হবে। খাওয়া শেষ হলো। কিছুক্ষণ পর ওয়েটার বিল এনে টেবিলে রাখলো। 15,000 টাকা। নিশু যতটা খেয়েছে তার 10 গুণ নষ্ট করেছে। বউ দুশ্চিন্তায় ইমরানের দিকে তাকালো, কিন্তু অবাক হয়ে দেখলো ইমরান একদম শান্তভাবে বিলটা তুলে নিল আর চুপচাপ পরিশোধ করে দিল। এই দৃশ্য দেখে মৌ আর নিশু দুজনেই অবাক হয়ে গেল। রেস্টুরেন্টের দরজা পেরিয়ে বাইরে আসতেই নিশু একটু হালকা নিঃশ্বাস ফেললো। তারপর মুখে কৃত্রিম হাসি এনে বলল, আপু তুই ভাইয়াকে নিয়ে একটু ঘোরাফেরা কর, আমি ভার্সিটিতে যাই। মৌ ভ্রু কুচকে বলল, আমরা তো যেতে পারি তোর সাথে। নিশু তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, না আপু, তোরা তো বিয়ের পরে প্রথমবার একসাথে বাইরে বের হয়েছিস, একটু ঘুরে আয় না। কথাটা বলেই নিশু আর দাঁড়ালো না, দ্রুত পেছন ফিরে হাঁটতে শুরু করলো। কিন্তু তার মনে অন্য হিসাব চলছিল। আজ ভার্সিটিতে তার কোনো কাজই নেই। সে আসলে এসেছিল ইমরানকে ফাঁসানোর একটি পরিকল্পনা নিয়ে, কিন্তু মৌ হঠাৎ সাথে চলে আসায় সেই পরিকল্পনা ভেস্তে গেছে। এখন তার গন্তব্য একটাই, আহসান হাবিব। এদিকে নিশু চলে যেতেই মৌ একটু কৌতূহলী দৃষ্টিতে ইমরানের দিকে তাকিয়ে বলল, তুমি এত টাকা কোথায় পেলে? ইমরান হালকা হাসলো। তার চোখে তখনও এক ধরনের সরলতা। আমি পান সিগারেট এমনকি চাও খাই না। মাঝে মাঝে হাত খরচের জন্য কিছু টাকা দিতেন, সেগুলো জমিয়ে রেখেছিলাম। মৌ অবাক হয়ে তাকালো। বাবা, ছেলেরাও টাকা জমাতে পারে, এটা তো জানতাম না। ইমরান একটু থেমে শান্ত গলায় বলল, আমার কাছে সবসময় টাকা খুব মূল্যহীন মনে হয়েছে। মৌ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কেন? ইমরান দূরে কোথাও তাকিয়ে বলল, টাকা মানুষের মধ্যে অহংকার সৃষ্টি করে, মানুষের বিবেককে মেরে ফেলে, একে অপরের মাঝে শত্রুতা তৈরি করে। টাকার জন্য মানুষ অনেক সময় অমানুষ হয়ে যায়, তাই আমার কাছে টাকার তেমন মূল্য নেই। মৌ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীর স্বরে বলল, তোমার কথাগুলো সত্যি, কিন্তু জীবন চলার জন্য টাকা লাগবে। লাগে। যদি আমারও আমার স্ত্রীর চাহিদা কম হয় সে অনুযায়ী হলে চলে, বেশি হলে জামালেও বেশি। অন্যদিকে নিশু একটু নির্জন জায়গায় এসে দাঁড়ালো। সেখানে অপেক্ষা করছিল আহসান হাবিব। আহসান হাবিব নিশুকে দেখে ভ্রু কুচকে বলল, নিশু, তুমি এখানে কেন? আজ তো তোমার। নিশু দ্রুত তার কথা কেটে দিয়ে বলল, ভাইয়া সব ঠিকঠাকই ছিল, কিন্তু বাইরে বের হওয়ার সময় হঠাৎ আপুও সাথে চলে আসে। আহসান হাবিবের চোখ সরু হয়ে গেল। মৌকে কিছু বুঝতে পেরেছে? নিশু মাথা নাড়িয়ে বলল, মনে হয় না আপু কিছু বুঝেছে। আহসান হাবিব একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাহলে ঠিক আছে, মৌ যদি কিছু বুঝে ফেলতো তাহলে সব শেষ হয়ে যেত। নিশুর চোখে তখন হিংস্র একটা ঝিলিক। সে দাঁত চেপে বলল, ভাইয়া আপনি চিন্তা করবেন না, ওই ছোট লোকের বাচ্চা ওই ঘর জামাইকে আমি আমার আপুর জীবন থেকে দূর করবই। এদিকে মৌ আর ইমরান এসে পৌঁছিয়েছে একটি বড় শপিং মলে। উদ্দেশ্য কিছু শপিং করা ও একটু ঘোরাফেরা, কিন্তু ইমরানের মুখটা যেন ভারী হয়ে আছে। তার চোখ মুখ দেখলে মনে হয় এই বুঝি সে কান্না করে ফেলবে। মৌ তার দিকে তাকিয়ে মনে মনে আফসোস করলো। ইস, কেন এমন মজা করতে গেলাম? ওর মনটা কতটা কষ্ট পেয়েছে। ঠিক তখনই ধাম, একটা প্রচন্ড শব্দ পুরো শপিং মল কাঁপিয়ে দিল। মুহূর্তের মধ্যে চারিদিকে চিৎকার, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। বিস্ফোরণের ধাক্কায় মৌ আর ইমরান ছিটকে গিয়ে পড়ে গেল দুদিকে। কিছু বুঝে ওঠার আগেই আগুন, পুরো শপিং মল যেন আগুনে দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। মৌ আর ইমরান তখন 4র্থ তলায়। মানুষ এদিক সেদিক ছুটছে, জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে দৌড়াচ্ছে। চারিদিকে ধোঁয়া, আগুন আর আতঙ্কের চিৎকার। ইমরানের পায়ে মারাত্মক ব্যথা পেয়েছে, সে ঠিকমতো দাঁড়াতেও পারছে না। তবুও দাঁত চেপে সে চারিদিকে তাকাচ্ছে, মৌকে খুঁজছে। তার চারপাশে আগুনের লেলিহান শিখা, ধোয়ার দম বন্ধ হয়ে আসছে। চিৎকার করে ডাকছে মৌ মৌ। অন্যদিকে মৌয়ের অবস্থাও একই, তার শরীরে বড় কোনো আঘাত লাগেনি, কিন্তু সে পাগলের মতো এদিক ওদিক দৌড়চ্ছে শুধু ইমরানকে খুঁজে পাওয়ার জন্য।
ধীরে ধীরে শপিং মলের বেশিরভাগ মানুষ বের হয়ে গেছে। ভেতরে এখন হাতে গোনা কয়েকজন মানুষ আটকে আছে। তাদের মধ্যেই আছে ইমরান আর মৌ। মৌয়ের বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে জোরে চিৎকার করে উঠল। ইমরান, ইমরান তুমি কোথায়? আগুনের দাউ দাউ করে জ্বলছে পুরো শপিং মল। ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে গেছে। চারিদিকে শুধু মানুষের আর্ত চিৎকার আর ভাঙা কাচের শব্দ। আগুনের লেলিহান শিখা যেন সবকিছু গ্রাস করে নিতে চাইছে। এই মৃত্যুর ভিড়ের মাঝেই দূর থেকে ইমরানকে দেখতে পেল মৌ। ইমরান খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তার পায়ের ব্যথা তাকে প্রায় অচল করে দিয়েছে। তবুও সে মরিয়া হয়ে চারিদিকে তাকাচ্ছে, শুধু একবার মৌকে দেখার আশায়। মৌ হঠাৎ জোরে চিৎকার করে উঠল। ইমরান, আমি এদিকে। ইমরান ঘুরে তাকাতেই তার বুকটা কেঁপে উঠল। ধোঁয়ার ভেতর দাঁড়িয়ে আছে মৌ, কিন্তু ঠিক তখনই সে দেখতে পেল মৌয়ের পেছনে একটা সিঁড়ি আছে, যেখানে দিয়ে সে সহজেই নিচে নেমে যেতে পারে। ইমরান তাড়াতাড়ি চিৎকার করে উঠল। মৌ, তোমার পেছনে সিঁড়ি আছে, তুমি নিচে নেমে যাও তাড়াতাড়ি, আমার দিকে এসো না, এখানে খুব আগুন। মৌ হতবাক হয়ে তাকিয়ে রইল, তারপর মাথা নাড়িয়ে বলল, তুমি এসব কি বলছো? তোমাকে রেখে আমি কোথাও যাব না। ইমরানের চোখে তখন অদ্ভুত এক শান্তি। সে কষ্টের হাসি দিয়ে বলল, মৌ, এটা তোমার জন্য একটা বড় সুযোগ, আমার কাছ থেকে মুক্তি পাওয়ার সুযোগ। মৌ বিস্ময়ে তাকিয়ে আছে। ইমরান ধীরে ধীরে বলতে লাগলো, আজ যদি আমি এখানে মরে যাই, কেউ তোমাকে ডিভোর্সই বলবে না, সবাই বলবে তোমার স্বামী দুর্ঘটনায় মারা গেছে, তোমার কোনো বদনাম হবে না, তুমি নতুন করে জীবন শুরু করতে পারবে। মৌ যেন বজ্রা হত হলো। সে চিৎকার করে উঠল, তুমি এসব কি আবল-তাবল বলছো? ইমরানের কণ্ঠ ভেঙে গেল। না মৌ, এটা আবুল তাবুল না, সত্যি বলছি, আমি তোমাকে ফাঁসিয়েছি, তোমার গায়ে চরিত্রহীনের দাগ লাগিয়েছি। আজ যদি আমি মরে যাই তাহলে হয়তো তোমার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। মৌয়ের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। সে কাঁপা গলায় বলল, প্লিজ ইমরান, এসব আর বলো না, আমি নিতে পারছি না, তুমি এদিকে চলে আসো, না হয় আমি আসছি। ইমরান মাথা নাড়ল। না, তুমি আসবে না, আমিও যাব না। তার কণ্ঠে জমে থাকা বছরের পর বছর কষ্ট যেন বেরিয়ে এলো। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কারো আদর পাইনি, কারো ভালোবাসা পাইনি। ভেবেছিলাম তোমাকে ভালোবাসা সব কষ্ট বলে যাব, কিন্তু তুমিও তো ভালোবাসার অভিনয় করলে। মৌ আর সহ্য করতে পারল না। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ছে। সে কাঁদতে কাঁদতে বলল, এসব নিয়ে আমরা পরে কথা বলবো, আগে তুমি এদিকে চলে এসো, আগুন পাচ্ছে। ইমরান নিঃশব্দে মাথা নেড়ে বলল, না মৌ, আর বাঁচার ইচ্ছা নেই আমার। এই কথা শুনে মৌ যেন ভেঙে পড়ল। হঠাৎ সে বুক ফাটা চিৎকার করে উঠল, তুমি বাঁচবে, আমার জন্য বাঁচবে। মৌয়ের চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। আমার অহংকার আমাকে এতদিন বলতে দেয়নি, কিন্তু আজ বলতেই হবে, আমিও তোমাকে ভালোবাসি ইমরান, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ইমরান স্তব্ধ হয়ে গেল। মৌ কাঁদতে কাঁদতে বলতেই থাকলো, তুমি আমার রক্তের সাথে মিশে গেছো, তুমি আমার নিঃশ্বাসে মিশে আছো, তুমি আমার নিঃশ্বাস। বলো তো, মানুষ কি কখনো নিঃশ্বাস ছাড়া বাঁচতে পারে? হ্যাঁ? তার কণ্ঠ ভেঙে গেল। প্লিজ আমার ভালোবাসাটা আমাকে ফিরিয়ে দাও, আমাকে একা রেখে যেও না, আমার ভালোবাসা আমাকে ভিক্ষা দাও প্লিজ। কথা শেষ করেই মৌ আর এক মুহূর্তও দেরি করলো না। সে দৌড়ে আগুনের শিখা টপকে চলে এলো ইমরানের কাছে। পরের মুহূর্তেই সে শক্ত করে জড়িয়ে ধরলো ইমরানকে। ইমরান হতভম্ব হয়ে গেল, কাপা গলায় বলল, মৌ, তুমি এখানে কেন এলে? তুমি এখান থেকে বাঁচতে পারবে না, এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। মৌ তার বুকের মাঝে মুখ লুকিয়ে ধীরে ধীরে বলল, বাঁচতে হলে আমরা একসাথে বাঁচবো, আর মরতে হলে একসাথে মরবো। আমি তোমাকে ছাড়া এখান থেকে যাচ্ছি না। তার চোখে তখন অদ্ভুত এক দৃঢ়তা। তুমি ছাড়া এই জীবনের কোনো মানে নেই ইমরান। চারিদিকে তখন আগুন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে, কিন্তু সেই আগুনের মাঝেও দুজন মানুষ একে অপরকে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। ভালোবাসার মৃত্যুর মাঝখানে দুজন বাহির হতে পারবে তো এই মৃত্যুপুরী থেকে? আগুনের তীব্র তাপে চারপাশ যেন ধীরে ধীরে এক ভয়ঙ্কর মৃত্যুপুরীতে পরিণত হচ্ছিল। ধোঁয়ায় ভারী হয়ে উঠেছে বাতাস, নিঃশ্বাস নেওয়াটাও কঠিন হয়ে পড়েছে। তবুও সেই আগুনের মাঝেই ইমরান আর মৌ একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে
দাঁড়িয়ে আছে যেন একে অপরের বুকেই তাদের শেষ আশ্রয়। কিছুক্ষণ নীরব থাকার পর ইমরান কাপা গলায় বলল, মো, তুমি কেন এখানে এলে? আর এখন কেন এসব বলছো? জানো, তোমার কথা শুনে আমার এখন খুব খুব করে বাঁচতে ইচ্ছে করছে। বউ মাথা তুলে তাকালো, তার চোখ ভেজা, ঠোঁট কাঁপছে। সে ধীরে ধীরে বলল, আমারও বাঁচতে ইচ্ছে করছে, তোমাকে নিয়ে বাঁচতে, তোমার বুকে মাথা রেখে বাঁচতে। কথা বলতে বলতে তার কণ্ঠ যেন বারবার আটকে যাচ্ছে, কান্নায় গলা ভারী হয়ে গেছে। ইমরান চারিদিকে তাকালো, আগুন আরো ছড়িয়ে পড়ছে। সে অসহায়ের মতো বলল, কিন্তু এই মৃত্যুপুরী থেকে আমরা বের হব কিভাবে? মৌ কাপা কণ্ঠে বলল, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, তিনি চাইলে আমরা অবশ্যই বাঁচবো। আগুনের তাপে দুজনের শরীর পুড়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবুও কেউ কাউকে ছাড়ছে না, আরো শক্ত করে জড়িয়ে আছে। ঠিক তখনই হঠাৎ উপরে কোথা থেকে যেন ঠান্ডা পানির বিশাল ঢেউ এসে পড়ল তাদের গায়ের উপর। মুহূর্তেই তারা বুঝতে পারল বাইরে থেকে ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে। ঠান্ডা পানির ছোঁয়ায় যেন মৃত্যুর মুখ থেকে একটু স্বস্তির বাতাস পেল তারা। ইমরান ক্লান্ত হয়ে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। মৌ তার পাশে বসে পড়ল, এখনো শক্ত করে ধরে আছে তাকে। তারপর দীর্ঘ সময়, ঘন্টার পর ঘন্টা ফায়ার সার্ভিসের নিরলস চেষ্টা। প্রায় 6 ঘন্টা পর আগুন অবশেষে নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে ভয়াবহ ক্ষতি হয়ে গেছে। অনেক মানুষ আহত হয়েছে, কেউ কেউ প্রাণ হারিয়েছে। বিশাল শপিং মল প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলো। সেই আহতদের মাঝেই ছিল ইমরান আর মৌ। খানবাড়িতে রাত কেটে ভোর হয়ে গেছে, কিন্তু মৌয়ের কোনো খবর নেই। পুরো বাড়িতে যেন এক অদ্ভুত দুশ্চিন্তায় ছায়া নেমে এসেছে। মৌয়ের ফোন বন্ধ। ইমরানের ব্যাপারে অবশ্য কারো বিশেষ মাথা ব্যথা নেই, কিন্তু মৌয়ের খবর না পেয়ে সবাই অস্থির। হঠাৎ আসাদুল খান চিন্তিত গলায় বললেন, ওরা কি কোনোভাবেই ওই শপিং মলে যায়নি তো? আজ যেই মলে বিস্ফোরণ হয়েছে। আনিস খান কিছুক্ষণ চুপ থেকে বললেন, যেতে পারে, কিন্তু ওই গজবের কাছে এত টাকা কোথায়? ঠিক তখন নিশু তাড়াতাড়ি বলে উঠল, আব্বু, আজকে আমি নিজের চোখে দেখেছি ওই ফকিরের ছেলের কাছে অনেক টাকা ছিল, মনে হয় কোথা থেকে চুরি করেছে। আসাদুল খান গম্ভীর হয়ে বললেন, আনিস, তাড়াতাড়ি হাসপাতালে খোঁজ নাও। কথা শেষ হতেই আনিস খান দ্রুত বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ পর খবর এলো শপিং মলের ঘটনার আহতদের তালিকায় মৌ আর ইমরানের নামও আছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল ধোয়ার কারণে মৌ অজ্ঞান হয়ে গিয়েছিল। অনেকক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, সে হঠাৎই উঠে বসে চারিদিকে তাকাতে লাগলো। তার প্রথম প্রশ্ন, ইমরান কোথায়? তার চোখে তখন আতঙ্ক। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা একজন ফায়ার সার্ভিসের সদস্য কোমল গলায় বলল, মিস, যখন আমরা আপনাদের উদ্ধার করি তখন দেখছিলাম আপনারা দুজন একে অপরের শক্ত করে জড়িয়ে ধরেছিলেন। লোকটা একটু হাসলো। তখনই বুঝেছিলাম আপনারা একে অপরকে খুব ভালোবাসেন, তাই আপনাদের দুজনকে আমি নিজেই খেয়াল রেখেছি। মৌ নিঃশ্বাস বন্ধ করে তার কথা শুনছিল। লোকটা সামনে একটা কেবিন দেখিয়ে বলল, ওখানে আপনার ভালোবাসার মানুষ আছে। এই কথা শুনে মৌয়ের বুকটা ধক করে উঠল। সে ধীরে ধীরে কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে গিয়ে দেখলো ইমরান বিছানায় শুয়ে আছে। তার পায়ে ব্যান্ডেজ, মনে হচ্ছে সেলাই করা হয়েছে। মুখটা ক্লান্ত কিন্তু শান্ত। মৌ ধীরে ধীরে এগিয়ে গেল, তারপর বিছানার পাশে বসে পড়ল। নরম হাতে ইমরানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তার চোখ আবার ভিজে উঠল। আকাশের দিকে তাকিয়ে সে নিঃশব্দে বলল, আলহামদুলিল্লাহ, তুমি আমার ইমরানকে বাঁচিয়ে রেখেছো। তারপর মাথা নিচু করে ফিসফিস করে বলল, আমি আর কখনো তোমাকে হারাতে চাই না। আর সেই মুহূর্তে মৌয়ের চোখের পানি নিঃশব্দে ঝরে পড়তে লাগলো ইমরানের হাতের উপর। হাসপাতালের কেবিনে নীরবতা নেমে এসেছে। মৌ ইমরানের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। তার চোখে এখনো অশ্রুর ছাপ। কিছুক্ষণ পর ধীরে ধীরে ইমরানের চোখ খুলল। চোখ খুলতেই সে প্রথমে যাকে দেখলো সে হলো মৌ। মুহূর্তেই তার মুখে একটা শান্তির হাসি ফুটে উঠল, যেন সব কষ্ট, সব যন্ত্রণা এক মুহূর্তেই হালকা হয়ে গেছে। ইমরান দুর্বল কণ্ঠে বলল, মৌ, তুমি ঠিক আছো তো? মৌ একটু বিরক্ত হয়ে বলল, তুমি এখনো আমার চিন্তা করছো? আগে নিজে চিন্তা করতে শেখো। ইমরান মৃদু হাসলো, তার চোখে অদ্ভুত এক কোমলতা। আমি তো নিজেই চিন্তা করছি, কারণ তোমার মাঝেই তো আমি বাঁচতে শিখি।
মৌ কিছু বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। ঠিক তখনই হঠাৎ কেবিনের দরজা খুলে গেল। খান পরিবারের সবাই একসাথে ভেতরে ঢুকলো। তারা খোঁজ করতে করতে অবশেষে এই কেবিনে এসে পৌঁছিয়েছে। মৌয়ের মা এগিয়ে এসে উদ্বিগ্ন গলায় বললেন, মৌ তুই ভালো আছিস তো মা? মৌ মাথা নেড়ে বলল, ভালো আছি। আনিস খান একটু রাগ মেশানো গলায় বললেন, তুই এত বড় বিপদে পড়লি আর আমাকে একটা ফোনও দিলি না? আমার সারা রাত টেনশন ঘুমাতে পারিনি। এই কথা শুনে মৌয়ের ভিতরে রাগ জমে উঠল। তবুও সে নিজেকে সামলে নিল, কারণ সে দেখছে ইমরান বিছানায় শুয়ে আছে, কিন্তু তার কথা কেউ একবারও জিজ্ঞেস করছে না। মৌ শান্ত গলায় বলল, বাবা, আমার মোবাইলটা শপিং মলে হারিয়ে গেছে। ঠিক তখনই ঐশী হঠাৎ তাচ্ছিল্যের সুরে বলে উঠল, বড়ব্বু, সবকিছু ছোট লোকের বাচ্চা ঘর জামাইয়ের জন্য হয়েছে। দেখুন, সে আরামে শুয়ে আছে আর মৌ তার সব সেবা করছে। এই কথা শুনে আনিস খানের মুখ শক্ত হয়ে গেল। তিনি রাগে ফেটে পড়ে বললেন, ছোট লোকের বাচ্চা, তুই আরামে শুয়ে আছিস আর আমার মেয়ে কষ্ট করছে? কথা শেষ হতেই তিনি হঠাৎ এগিয়ে গিয়ে ইমরানের সেলাই করা পায়ে জোরে একটা লাথি মেরে দিলেন। পরের মুহূর্তেই ইমরানের মুখ দিয়ে তীব্র চিৎকার বেরিয়ে এলো। ব্যথায় তার শরীর কেঁপে উঠল। সে যন্ত্রণায় কাতরাতে লাগলো। এই দৃশ্য দেখে মৌ আর নিজেকে ধরে রাখতে পারল না। মুহূর্তেই তার চোখ লাল হয়ে উঠল। সে বজ্র কণ্ঠে চিৎকার করে উঠল, স্টপ, মিস্টার আনিস খান। পুরো কেবিন নিস্তব্ধ হয়ে গেল। মৌ গর্জে উঠল, ভুলে যাবেন না, হো আমার স্বামী। তার চোখে তখন আগুন জ্বলছে। কোন সাহসে আপনি আমার স্বামীকে লাথি দিলেন? আনিস খান হতবাক হয়ে গেলেন। তিনি রাগে বললেন, তুই আমার সাথে চোখ লাল করে এভাবে কথা বলছিস? ভুলে যাস না আমি তোর বাবা। মৌ একদম সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আপনিও ভুলে যাবেন না, ইমরান আমার স্বামী। তার কণ্ঠ দৃঢ়। কেউ আমার স্বামীকে অপমান করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে, সেটা আমি মেনে নেব না। সে একটু থামলো, তারপর ধীরে কিন্তু ভয়ঙ্কর দৃঢ়তাই বলল, বাবা বলে এবার ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার এই ভুল করবেন না, না হলে আমি ভুলে যাব আপনি আমার বাবা। এই কথা শুনে পুরো কেবিন যেন জমে গেল। নিশু, ঐশী, খুশি, মৌয়ের মা, আনিস খান, রাশাদুল খান সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মৌয়ের দিকে। মৌয়ের মা ধীরে ধীরে ফিসফিস করে আনিস খানকে বললেন, আপনি চুপ করে যান, মেয়ের এমন ভয়ঙ্কর রূপ আমি জীবনে দেখিনি। কিছুক্ষণ নীরব থাকার পর আনিস খান কিছু না বলে ঘুরে দাঁড়ালেন। তারপর ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে গেলেন। এক এক করে পুরো পরিবারও বের হয়ে গেল। কেবিন আবার নিঃশব্দ হয়ে গেল। শুধু ইমরানের ব্যথার নিঃশ্বাস শোনা যাচ্ছে। যন্ত্রণায় তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে কিছু বলতে চাইছে, কিন্তু এত ব্যথায় তার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। আর মৌ নীরবে দাঁড়িয়ে আছে তার পাশে, চোখ ভরা অশ্রু নিয়ে। আনিস খান কেবিনের বাইরে এসে বিরক্ত গলায় স্ত্রীকে বললেন, দেখলে মোর মা, তোমার মেয়ে কত বড় বেদব হয়ে গেছে। মৌয়ের মা শান্তভাবে তার দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, ভুলটা তোমারই হয়েছে। তার স্বামী পায়ে আঘাত পেয়েছে, পায়ে ব্যান্ডেজ করা, আর তুমি তার সামনেই সেই জায়গায় লাথি মারলে, তখনও চুপ থাকবে নাকি? আনিস খান আর কিছু বললেন না, মুখ শক্ত করে চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর ডাক্তার এসে ইমরানকে পরীক্ষা করে বললেন, ওনাকে আজ রিলিজ দেওয়া যাবে, তবে 3 দিন পর আবার আসতে হবে। তখন কিছু ঔষধ পরিবর্তন করতে হবে। ইমরান শান্ত গলায় বলল, ডাক্তার, নিয়মটা আমাকে বলুন, আমি ওষুধ দেখে নিজেই পরিবর্তন করে নেব। ডাক্তার একটু হাসলেন। আপনি যদি পারেন তাহলে ডাক্তার আমি না, আপনিই হতেন। ইমরান হালকা বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, বলতে হবে না, আমি নিজে বুঝে নেব। এখন আপনি যেতে পারেন। ইমরান মনে মনে বলল, আমি তো সত্যি ডাক্তার। ডাক্তারের নাম ছিল ডাক্তার রাকিবুল হাসান, কিন্তু ইমরানের চোখে পড়ল ডাক্তারের দৃষ্টি বারবার মৌয়ের দিকে যাচ্ছে। এই বিষয়টা তার একদমই ভালো লাগলো না। মৌ বিষয়টা লক্ষ্য করলো, তাই সে মুচকি মুচকি হাসছিল। ডাক্তার চলে যাওয়ার পর মৌ দুষ্টু গলায় বলল, জেলাসি হচ্ছে তাই না? অন্য কোনো পুরুষ আমার দিকে তাকালে খুব চলে। ইমরান ভ্রু তুলে বলল, একইভাবে যদি কোনো মেয়ে আমাকে এভাবে তাকিয়ে দেখে, তুমি মেনে নেবে? মৌ সাথে সাথে বলল, একেবারে তার চুল ছিঁড়ে ফেলবো।
মৌয়ের মুখের এক্সপ্রেশন দেখে ইমরান হেসে ফেলল। কিছুক্ষণ পর তারা বাড়ি ফিরে এলো, কিন্তু বাড়ির পরিবেশ ঠান্ডা, কেউ তাদের সাথে তেমন কথা বলছে না। প্রায় 1 ঘন্টা পরে নিশু খাবার নিয়ে রুমে ঢুকলো। সে ধীরে বলল, আপু, ভাইয়া, আপুর পক্ষ থেকে আমি সরি বলছি, তখন এমনটা করা ঠিক হয়নি। ইমরান শান্তভাবে বলল। ইটস ওকে। মৌ একটু অবাক হয়ে বলল, তুই কেন সরি বলছিস? আর খাবার নিয়ে এসেছিস কেন? নিশু বলল, এই 2 দিন তোরা কি খেয়েছিস জানি না, এখন এত কথা না বলে চুপচাপ খেয়ে নে। কথা শেষ করে সে চুপচাপ চলে গেল। নিশু চলে যাওয়ার পর ইমরান মুচকি হেসে বলল, থ্যাঙ্কস টু মাই লাভলি ওয়াইফ। মৌ ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, হঠাৎ থ্যাঙ্কস কেন? ইমরান নরম গলায় বলল, হাসপাতালে তুমি আমার জন্য লড়াই করেছো, তাও নিজের বাবা মার পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে। মৌ শান্ত গলায় বলল, স্বামী স্ত্রী মানে কি জানো? একে অপরকে সাপোর্ট করা, একে অপরের দুঃখ সুখ ভাগ করে নেওয়া। কেউ তোমাকে অপমান করলে সেটা আমাকে অপমান করা, আর তোমার সম্মানই আমার সম্মান। এই কথা শুনে ইমরানের চোখ ভিজে উঠল, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মৌ তা দেখে আলতো করে তার চোখের জল মুছে দিল, হেসে বলল, ছেলেরাও যে কাঁদতে পারে তোমাকে না দেখলে জানতামই না। হাসপাতালের ধোঁয়া আর ক্লান্তিতে দুজনের শরীরে খুব খারাপ লাগছিল, তাই মৌ আগে নিজে গোসল করলো। তারপর ইমরানকে গোসল করানোর জন্য তার জামা খুলতে শুরু করলো। ইমরান অবাক হয়ে বলল, এই তুমি কি করছো? আমি কারোর সামনে কাপড় খুলি না, আমার লজ্জা করে। মৌ দুষ্টুমি করে বলল, কি বলো? এখনো তো কেউ তোমার ইজ্জত লুট করেনি, তাহলে আজকে আমি করব। ইমরান লজ্জা পেয়ে বলল, এসব কি বলছো? তোমার লক্ষণ ভালো না। আমি কোনোদিন কারোর সামনে কাপড় খুলিনি। মৌ হাসতে হাসতে বলল, এখন থেকে আমার সামনে কাপড় খুলতে অভ্যাস করো। তারপর সে খুব যত্ন করে ইমরানকে ওয়াশরুমে নিয়ে গিয়ে পরিষ্কার করে দিল, নিজেও গোসল করে নিল। অন্যদিকে নিশু ফোন করলো আহসান হাবিবকে, সব ঘটনা খুলে বলল। সব শুনে আহসান হাবিব রাগে বলল, শিট, যদি আমি আগে লোক লাগিয়ে রাখতাম তাহলে ওই ছেলেটাকে, বাচ্চাটাকে শপিং মলে শেষ করে দিতে পারতাম। নিশুর গলা রাগে কাঁপছিল। ভাইয়া, আজকে আমার বাবার যে অপমান হয়েছে, আমার শরীরের রক্ত এখনো টকবক করছে, খুব দ্রুত প্ল্যান সফল করতে হবে। আহসান হাবিব দাঁত চেপে বলল, নিশু, দ্রুতই করতে হবে, আমি আর সহ্য করতে পারছি না। এদিকে মৌ ইমরানের শরীর মুছে দিচ্ছিল, খুব যত্ন করে তার সেবা করছিল। হঠাৎ ইমরান হাসতে হাসতে বলল, আহ, বউয়ের এসব সেবা পাওয়ার জন্য প্রতিদিন আঘাত পেতেও রাজি আছি। মৌ অবাক হয়ে বলল, কি বললে? ইমরান আবার বলল, তোমার এমন সেবা পাওয়ার জন্য মাঝে মাঝে আঘাত পেতে পারি। এই কথা শুনে মৌয়ের চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, তোমার শরীরে আঘাত লাগলে ব্যথা আমার অন্তরে হয়, এটা তুমি বলছো না? ইমরান বুঝতে পারলো মৌ সত্যিই তাকে খুব ভালোবাসে। সে আলতো করে মৌকে জড়িয়ে ধরলো, ধীরে বলল, জানি তো, তাই তো তোমাকে ভালোবাসি। মৌ একটু লজ্জা পেয়ে নিচের দিকে তাকালো, তারপর আস্তে করে বলল, বিয়ের পরে এই প্রথম আমি তোমাকে আমার ভালোবাসার কথা বললাম, তাই না? দেখতে দেখতে 5 দিন চলে যায়, কিন্তু নিশু ছাড়া মৌয়ের পরিবারের কেউ একবারের জন্যেও দেখতে আসে নাই। এতে মৌয়ের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। মনে মনে বলে, আমার বাবা মা, আমার পরিবার কেউই তো এলো না, যেমনই হোক সে তো আমার স্বামী। ঠিক তখনই নিশু এসে জিজ্ঞেস করে, কিরে আপু, কি চিন্তা করছিস? মৌ একটু কষ্টের সুরে বলে, দেখেছিস, মা বাবা বা পরিবারের কেউ একবারও আমার স্বামীর ভালো মন্দ দেখতে এলো না। নিশু হাসতে হাসতে বলে, আমি তো দেখতে এসেছি। মৌ হালকা হাসে। তুই আসলে শুধু। এদিকে ইমরান এখন অনেকটাই সুস্থ, আর 5 দিন পর থেকে সে ঢাকা মেডিকেল কলেজে জয়েন করবে। রাতে নিশু খাবার নিয়ে এসে ইমরানের সাথে খুনসুটি শুরু করে। নিশু মজা করে বলে, আচ্ছা দুলা ভাই, আপনি আমার এই পাগল বোনটাকে কিভাবে লাইনে এনেছেন আর কিভাবে প্রপোজ করেছেন? ইমরান মুচকি হেসে বলে, আরে পাগল নাকি, আমি তোমার আপুকে প্রপোজ করব? সে নিজে আমার গলায় ছুরি ধরে বলছে যদি তার সাথে রিলেশন না করি তাহলে আমাকে উপরে পাঠিয়ে দেবে। এটা শুনেই মৌ দৌড়ে এসে ইমরানকে এলোপাথারি মারতে মারতে বলে, কি বললে? আমি তোমাকে গলায় ছুরি ধরে প্রপোজ করেছি? আমি তো তোমাকে জড়িয়ে ধরে প্রপোজ করেছি।
এটা শুনে নিশু আর ইমরান অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে তাদের অবস্থা খারাপ। নিশু হাসতে হাসতে বলে, আপু তুই আসলেই পাগল। মৌ আরো রেগে গিয়ে বলে, হ্যাঁ, তোরা শালি দুলা ভাই মিলে আমার সাথে ফাজলামি করছিস। তারপর নিশু চলে যায়। খাবার শেষ করে মৌ রাগ করে মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে থাকে। ইমরান অনেকক্ষণ দ্বিধায় থাকে। এখনো সে মৌকে স্পর্শ করতে একটু ভয় পায়, তবুও সাহস করে মৌকে আলতো করে নিজের দিকে ঘুরিয়ে বলে, আই এম সো সরি মাই লাভলি ওয়াইফ, আমি একটু মজা করছি, প্লিজ রাগ করো না। মুহূর্তের মধ্যেই মৌ ইমরানকে জড়িয়ে ধরে, তার বুকে মুখ গুজে দিয়ে বলে, সরি বলতে হবে না, তুমি আমার পাশে থাকলেই হবে। মৌয়ের এইভাবে জড়িয়ে ধরা দেখে ইমরান যেন বরফের মতো জমে যায়। মুখ দিয়ে কথা বের হতে চায় না, অনেক কষ্টে বলে, এই জীবন থাকতে আমি তোমার হাত ছাড়বো না। ইমরানের ভিতরে অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। একটা মেয়ে তাকে এভাবে জড়িয়ে ধরেছে, তাও এত সুন্দরী, আর সে তার নিজের স্ত্রী। তবুও নিজের অধিকার ফলাতে তার ভীষণ ভয় করছে। অন্যদিকে মৌ মনে মনে ভাবে, আমার ইচ্ছে হচ্ছে তোমাকে তোমার অধিকার দিতে, কিন্তু আমি মেয়ে, নিজে থেকে বলতে লজ্জা লাগে। তুমি এত বোকা কেন? নিজের অধিকারটুকু আদায় করতে পারো না? এই ভাবনার মাঝেই দুজন ঘুমের দেশে পাড়ি দেয়। মাঝরাতে ইমরান চুপচাপ মৌয়ের কপালে একটা গভীর চুমু খায়। মৌ বিষয়টা বুঝতে পারে, কিন্তু সে ঘুমের ভান করে থাকে। এটা মৌয়ের খুব ভালো লাগে, খুব ভালো। সকালে ইমরান হাঁটতে হাঁটতে বাগানের দিকে যায়। সেখানে ঐশী, খুশি আর তাদের ফুফাতো ভাই ইমন বসেছিল। তাদের দেখে ইমরান ফিরে যেতে চাইলে পেছন থেকে খুশি ডাক দেয়, এই ছোট লোক ঘর জামাই, এদিকে আয়। ইমরান শুনেও না শোনার ভান করে হেঁটে বাড়ির ভেতরে চলে যেতে থাকে, নিজের রুমের দিকে। কিন্তু খুশির কাছে ব্যাপারটা অপমান মনে হয়। সে দৌড়ে এসে ইমরানকে ধরে ফেলে। খুশি রাগে বলে, কিরে ছোট লোকের বাচ্চা, তোকে ডাকলাম শুনিস না? ইমরান শান্ত গলায় বলে, শুনেছি, কিন্তু প্রয়োজন মনে করি নাই। এদিকে বারান্দা থেকে সবকিছু মৌ দেখছিল। ইমরানের এমন কথা শুনে খুশি, ঐশী আর ইমন সবাই অবাক হয়ে যায়। খুশি রেগে গিয়ে ইমরানকে থাপ্পড় মারতে যায়, কিন্তু ইমরান তার হাত ধরে ফেলে এবং বলে, যদি মেয়ে না হয়ে ছেলে হতে তাহলে এই হাত ভেঙে গলায় ঝুলে দিতাম, অসভ্য মেয়ে। এই কথা শুনে ঐশী রেগে আগুন হয়ে যায়। ছোট লোকের বাচ্চা, অমানুষ ঘর জামাই, তোর সাহস কিভাবে হয় আমার বোনের হাত ধরে এসব বলার? এই বলে ঐশী ও ইমরানকে থাপ্পড় দিতে গেলে ঠিক তখনই মৌ এসে ঐশীর হাত ধরে ফেলে। তারপর মুহূর্তের মধ্যে ঐশী আর খুশিকে দুটো করে থাপ্পড় মেরে বলে, ছোট লোক হলি তোরা, গায়ে পড়ে ঝামেলা করতে আসিস। আগেও বলেছি, আমার স্বামীকে কেউ অপমান করলে তাকে আমি ছেড়ে দিব না। এই বলে মৌ ইমরানকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর ঐশী ও খুশি দাঁড়িয়ে থাকে অপমানে মাথা নিচু করে। আজকের অপমান তারা কোনোভাবেই ভুলতে পারবে না। রুমে ঢুকেই মৌ হেসে বলে ওঠে, হো, আমার স্বামী প্রতিবাদ করেছে, আবার তাদের হুমকিও দিয়েছে। আমার কাপুরুষ স্বামী আজকে বীরপুরুষ হয়ে গেছে। ইমরান অবাক হয়ে বলে, তুমি কি আমাকে অপমান করছো নাকি প্রশংসা করছো? বুঝতে পারছি না। মৌ দুষ্টুমি করে বলে, দুটোই একসাথে করছি। তুমি তো গতকাল পর্যন্ত কাপুরুষই ছিলে। ইমরান ভ্রু কুচকে বলে, কিভাবে বুঝলে আমি কাপুরুষ? মৌ হেসে বলে, বুঝতে পারি। এদিকে নিশুকে ফোন দেয় আহসান হাবিব। নিশু, কাল সকালে তোমাদের বাসায় আসবো। তোমার আপুকে একটু দেখবো, আর তোমাকে একটা নতুন প্ল্যানও দেব। নিশু বলে, ঠিক আছে ভাইয়া, আসেন। কিন্তু আপু যদি জিজ্ঞেস করে, বলবে বাবার সাথে বিজনেসের বিষয়ে কথা বলতে এসেছেন। আহসান হাবিব বলে, ওকে। সারাদিন ইমরান ভাবতে থাকে, আমি এমন কি করেছি যে মৌ আমাকে কাপুরুষ বলছে? রাতে ইমরান খাটে শুয়ে আছে আর মৌ সাজগোজ করতে ব্যস্ত। ইমরান মাঝে মাঝে মৌয়ের দিকে তাকাচ্ছে, মনে মনে বলছে, এই মেয়ে এত সুন্দর কেন? চা তো তাকে দেখে লজ্জা পাবে, পরীরাও হিংসা করবে তার রূপ দেখে। মৌ শাড়ি এমন ভাবে পরে আছে যে তার পেটের অংশটা খোলা। ইমরানের চোখ বারবার সেদিকে চলে যাচ্ছে, যেন চোখ সরাতে পারছে না। কপালে ঘাম জমছে, নিঃশ্বাসও যেন ভারী হয়ে আসছে। এটা দেখে মৌ শাড়িটা একটু ঠিক করে আবারও পেটটা একটু বেশি দেখা যায় এমন করে রাখে। মুচকি মুচকি হাসে, মনে মনে বলে, মিস্টার হাজবেন্ড, আর কত নিজেকে কন্ট্রোল করবে দেখি। মৌ হঠাৎ বলে, কি দেখছো এভাবে?
ইমরান একটু সামলে নিয়ে বলে, কিছু দেখছি না, ভাবছি এই রাতে কার জন্য এত সাজগোজ করেছো? মৌ রেগে গিয়ে বলে, হ্যাঁ সাজছি, আমার তো আরো কয়েকটা স্বামী আছে, তাদের জন্য। ইমরান হেসে বলে, রেগে যাচ্ছ কেন? মৌ বলে, রাগের কথা বলছো তাই? ইমরান একটু লজ্জা পেয়ে বলে, তুমি এইভাবে তোমার পেট দেখে রাখছো কেন? মৌ শান্ত গলায় বলে, এখানে তো বাইরে কেউ নেই, তুমি আছো। ইমরান ধীরে বলে, আমার সমস্যা হচ্ছে, তাই দেখে রাখো। মৌ অবাক হয়ে বলে, কি সমস্যা হচ্ছে? ইমরান একটু সংকোচ নিয়ে বলে, আমি একটা ছেলে মানুষ, তার উপর তুমি এত সুন্দর, আর তুমি আমার স্ত্রী, তাই নিজেকে কন্ট্রোল করে খুব কষ্ট হচ্ছে। মৌ ধীরে ধীরে এগিয়ে এসে ইমরানকে জড়িয়ে ধরে, তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, তোমাকে কি আমি বলেছি নিজেকে কন্ট্রোল করতে? আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে, তুমি তোমার অধিকার আদায় করে নাও। এ কথা শুনে ইমরান নিঃশব্দ হয়ে যায়, তার হৃদস্পন্দন যেন আরো দ্রুত হয়ে ওঠে, আর মৌ মৃদু হাসি নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। মৌ থেকে অনুমতি পেয়ে ইমরান যেন পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। দুজনেই একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইমরান আলতো করে মৌয়ের কপালে চুমু খায়। মৌ লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। এরপর ইমরান ধীরে ধীরে মৌয়ের দু চোখে চুমু খায়। মৌ তখনও চোখ বন্ধ করে আছে, তার মুখে লাজুক হাসি। তারপর দুজনের ঠোঁট এক হয়ে যায়, দুজনেই একে অপরকে অনুভব করতে থাকে। ইমরান আলতো করে মৌকে বুকে টেনে নেয়। মৌ তার দুই হাত দিয়ে ইমরানের কাঁধ জড়িয়ে ধরে। ঘরের নিস্তব্ধতার মাঝে শুধু তাদের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। মৌয়ের মাথা ইমরানের বুকে, আর ইমরান তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মৌয়ের গায়ের মিষ্টি গন্ধে যেন ইমরানের মাথা ঘুরে যাচ্ছে। মৌ লজ্জায় বারবার মুখ লুকাতে চায়, আর ইমরান তাকে আরো কাছে টেনে নেয়। দুজনের চোখে তখন শুধু ভালোবাসা আর বিশ্বাসের আলো। মনে হচ্ছে যেন তারা দুজন ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। ধীরে ধীরে তাদের হৃদয়ের দূরত্বও মুছে যায়। দুজন একে অপরের কাছে আরো কাছে চলে আসে। এইভাবেই তারা ডুবে যায় ভালোবাসার গভীর সমুদ্রে। এক পবিত্র স্পর্শে ইমরান ভরে দেয় মৌয়ের হৃদয়। সকালে মৌ ইমরানকে জড়িয়ে ধরে বলে, আজকে আমি পূর্ণতা পেলাম জানো। ইমরান অবাক হয়ে বলে, কিভাবে? মৌ শান্ত গলায় বলে, একটা নারীর সতীত্ব তার সবচেয়ে বড় সম্পদ, এটা তার স্বামীর আমানত, আর আমি তোমার আমানত ঠিক রেখে তোমাকেই দিলাম, তাই আজ আমি পূর্ণতা পেলাম। ইমরান মৌকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ। তুমি জানো না এতদিন নিজেকে কন্ট্রোল করতে আমার কত কষ্ট হয়েছে। মৌ হেসে বলে, সেজন্যই তো তোমাকে কাপুরুষ বলেছি। যে মানুষ নিজের অধিকার আদায় করতে ভয় পায় সে তো কাপুরুষই। ইমরান অবাক হয়ে বলে, তুমি এজন্য আমাকে কাপুরুষ বললে? আমি তো বুঝতেই পারিনি। মৌ হেসে ওঠে। এরপর দুজন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এদিকে আহসান হাবিব এসে গেছে। সে নিশুকে তার প্ল্যান বুঝিয়ে দেয়। নিশু একটু চিন্তিত হয়ে বলে, ভাইয়া এটা করলে আমার সমস্যা হবে, আর ওই ছোট লোকের মোবাইল পাবো কিভাবে? আহসান হাবিব বলে, আগে মোবাইলটা নিতে হবে, তারপর প্ল্যানটা সহজ হয়ে যাবে, আর তোমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। নিশু বলে, ওকে ভাইয়া। এদিকে ভেজা চুল নিয়ে মৌ নিচে আসে। সে দেখে আহসান হাবিব বসে আছে। মৌ জিজ্ঞেস করে, কেমন আছেন হাবিব সাহেব? আহসান হাবিব বলে, ভালো। তুমি কেমন আছো? ঠিক তখনই নিশু হঠাৎ বোকার মতো বলে ফেলে, আপু তুই এত সকালে এই শীতে গোসল করলি কেন? নিশুর প্রশ্নে আহসান হাবিবও কৌতূহলী হয়ে মৌয়ের দিকে তাকিয়ে থাকে। মৌ হালকা হেসে বলে, তোর তো এখনো বিয়ে হয়নি, তাই বুঝবি না। বিয়ে হলে শীত বর্ষা যাই হোক গোসল করতেই হয়। এই কথা বলে মৌ সেখান থেকে চলে যায়। আর আহসান হাবিব এই কথা শুনে মনে হয় যেন কেউ তার শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। মৌ চলে যাওয়ার পর আহসান হাবিব দাঁত চেপে বলে, নিশু, যত দ্রুত পারো ওই ছোট লোকের বাচ্চাকে মৌয়ের জীবন থেকে সরিয়ে দাও। আমি আর সহ্য করতে পারছি না। দিনকে দিন মৌ আর ইমরানের ভালোবাসা আরো গভীর হতে থাকে। মনে হয় যেন একে অপরকে ছাড়া তারা নিঃশ্বাসই নিতে পারে না। এইভাবেই একদিন ইমরান ঢাকা মেডিকেলে জয়েন করে। আজ থেকেই শুরু হলো তার ডাক্তারি জীবন, যেটা ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন। রাতে মৌ ইমরানের বুকে মাথা রেখে ধীরে বলে,
তোমার বেতন একটু বাড়লে তখন একটা ছোট বাসা নিও, সেখানে আমরা ডাল ভাত খেয়ে সুখে থাকবো। ইমরান মুচকি হেসে বলে, তুমি তো সারা জীবন রাজকীয় জীবন কাটিয়েছো, হঠাৎ এমন সাধারণ জীবন পারবে তো? মৌ শান্ত গলায় বলে, এবারে দামি খাবার আর রাজকীয় জীবনের চেয়ে আমার স্বামীর সম্মানের ডাল ভাত অনেক ভালো। এই কথা শুনে মৌয়ের প্রতি ইমরানের সম্মান যেন 1000 গুণ বেড়ে যায়। মৌ আবার জিজ্ঞেস করে, তোমার চাকরির প্রথম দিন কেমন গেল? ইমরান হাসি দিয়ে বলে, অনেক ভালো, মনের মতো চাকরি। এদিকে নিশু ধীরে ধীরে ইমরান আর মৌয়ের বিশ্বাস অর্জন করার জন্য চেষ্টা করতে থাকে। অন্যদিকে ইমরানের ভাইরা এখন আর আগের মতো উল্টোপাল্টা খরচ করতে পারছে না, কারণ আগে সব দোষ ইমরানের উপর চাপিয়ে বলতো সে নাকি চুরি করে। এখন সেই অজুহাতও আর নেই। এক রাতে মৌ হঠাৎ ইমরানকে জিজ্ঞেস করে, আচ্ছা, নিশু আমাকে কিছুদিন আগে বলেছিল তুমি নাকি ওর দিকে বাজে নজরে তাকিয়েছিলে। ইমরান মজা করে বলে, পাশে এত সুন্দর বউ আছে, কিন্তু তাকে স্পর্শ করতে ভয় লাগে, তাই ভাবলাম অন্যদিকে একটু চেষ্টা করি, এই আর কি। ইমরান এটা দুষ্টুমি করেই বলেছিল, কিন্তু এই দুষ্টুমি তার জন্যে পরে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। মৌ চুপচাপ ইমরানকে জড়িয়ে ধরে বলে, আমি তো আমার সবকিছু তোমাকে সঁপে দিয়েছি, আমি কখনো তোমাকে বাধা দেব না, কিন্তু তুমি কখনো অন্য কোনো নারীকে আমার এই অধিকার দিও না। ইমরান মৌকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কখনো না, তোমার জায়গা আমার জীবনে একটাই। ইমরান মনে মনে ভাবে, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, দেশের নামকরা হাসপাতালের ডাক্তার হিসেবে কাজ করছি, আর এমন একটা স্ত্রী পেয়েছি যার নিঃশ্বাসেও যেন আমি মিশে আছি। দেখতে দেখতে আরো 2 মাস কেটে যায়। একদিন মৌ তার বাবা আনিস খানকে বলে, আব্বু, আমরা কয়েকদিন পরে একটা ছোট বাসা নিয়ে সেখানে চলে যাব। আনিস খান অবাক হয়ে বলেন, কেন, এখানে তোদের কি সমস্যা বা কিসের অভাব? মৌ শান্ত গলায় বলে, সমস্যা অনেক আব্বু, আর অভাব হচ্ছে সম্মানের। ছোট একটা বাসায় আমি আমার স্বামীর সাথে ডাল ভাত খেয়ে থাকবো, তাও অনেক ভালো। অন্তত কেউ আমার স্বামীকে ঘর জামাই বলে কেউ অপমান তো করতে পারবে না। মৌয়ের এমন কথায় আনিস খান কিছুক্ষণ চুপ করে থাকেন। তিনি আর কিছু বলতে পারেন না। এই কয়েকদিন ধরে মৌয়ের শরীরটাও কেমন যেন লাগছে, মাঝে মাঝে বমি বমি ভাব হয়, মাথা ঘোরে। তবুও সে ইমরানকে কিছু বলে না, মনে মনে ভাবে, ডক্টর দেখানোর মতো সামর্থ্য তো এখন ইমরানের নেই, অযথা তাকে চিন্তায় ফেলবো না। সেই রাতে ইমরানের চোখে ঘুম আসছিল না, মায়ের কথা খুব মনে পড়ছিল। মৌ তখন একটু অসুস্থ লাগাই আগেই ঘুমিয়ে পড়েছিল। ইমরান ছাদের দিকে যেতে শুরু করতেই হঠাৎ নিশু ডাক দেয়, দুলাভাই কোথায় যাচ্ছেন? ইমরান বলে, ছাদে যাচ্ছি। নিশু বলে, ছাদে যাওয়ার দরকার নেই, আসুন আমার রুমে। আপুর সাথে বিয়ে হওয়ার পর আপনার সাথে তো মন খুলে ঠিক মতো কথাই বলা হয়নি। শালিকার এমন কথাই ইমরান না করতে পারে না। সে নিশুর রুমে গিয়ে বসে আর দুজনে গল্প করতে থাকে। গল্প করতে করতে কখন যে রাত 2:30 বেজে গেছে ইমরান টেরই পায় না। এদিকে হঠাৎ ঘুম ভেঙে মৌ দেখে ইমরান বিছানায় নেই। সে তাকে খুঁজতে বের হয়। ঠিক তখনই ইমরান নিশুকে বলে, নিশু, অনেক রাত হয়ে গেছে, আমি চাই, তোমার আপু রুমে একা আছে। নিশু একটু অপ্রস্তুত হয়ে বলে, আচ্ছা দুলাভাই। মৌ খুঁজতে খুঁজতে এসে দেখে ইমরান তার ছোট বোন নিশুর রুম থেকে বের হচ্ছে। এটা দেখে মৌ অবাক হয়ে জিজ্ঞেস করে, এত রাতে নিশু রুমে কেন? ইমরান স্বাভাবিকভাবে বলে, ঘুম আসছিল না, তাই ওর সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। এরপর দুজন নিজেদের রুমে চলে যায়। সকালে ইমরান তার কাজে মানে হাসপাতালে চলে যায়। এদিকে ঐশী, খুশি আর নিশু একসাথে বসে আছে। খুশি ধীরে বলে, নিশু, কাজ হয়েছে? নিশু বলে, হয়েছে, কিন্তু আপুকে কিভাবে বিশ্বাস করাবো? ঐশী হাসতে হাসতে বলে, আরে নিশু পাখি, কাল রাতে তো ছোট লোকটার তোর রুম থেকে বের হয় মৌ নিজেই দেখেছে। এটা শুনে নিশু আর খুশি দুজনেই অবাক হয়ে যায়। কি সত্যি বলছো ঐশী আপু? ঐশী আত্মবিশ্বাসের সাথে বলে, একদম 100% সত্যি। নিশুর ঠোঁটে ধীরে ধীরে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। সে বলে, তাহলে এখন আপুকে সব শোনানোর পালা। ঘরের ভেতর তখন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে শুরু হয়ে গেছে, আর সেই ষড়যন্ত্রের লক্ষ্য ইমরান। হঠাৎ খুশি ফিসফিস করে বলে ওঠে, ঐশী আপু, নিশু মৌ আপু আসছে,
অভিনয় শুরু করো। মৌ নিশুর রুমের দরজার কাছে আসতেই ঐশী জোরে বলে ওঠে, যেন মৌ শুনতে পায়। নিশু, সত্যি করে বল, ওই ঘর জামাইকে ঘরে ঢুকিয়ে কি করেছিস? তাও আবার 3 ঘন্টা দরজা বন্ধ করে। এই কথা শুনে মৌ দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে যায়। তার বুক ধড়ফড় করতে থাকে। সে শোনার চেষ্টা করে নিশু কি জবাব দেয়। নিশু কাঁপা কাঁপা গলায় বলে, ঐশী আপু, ইমরান ভাই কেমন করে যেন আমার গোসলের ভিডিও করে ফেলেছে। সেই ভিডিও দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে। গতকাল রাতে সেই ভিডিওর ভয় দেখিয়ে আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করেছে। এই কথা বলেই নিশু অঝরে কাঁদতে শুরু করে। ঐশীর সাথে সাথে বলে, তুই এটা মৌকে বলিস না কেন? এটা তো সরাসরি ধর্ষণ। নিশু কান্নার মাঝেই বলে, না ঐশী আপু, আমার আপু ইমরান ভাইকে খুব ভালোবাসে। আমি বললে তার সংসার ভেঙে যাবে। এই কথা শুনে মৌয়ের যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তার শরীর থরথর করে কাঁপতে থাকে। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসে। ঐশী আবার বলে, সেই ভিডিওটা এখন কোথায়? নিশু বলে, ইমরান ভাইয়ের মোবাইলে আছে। হঠাৎ করেই দরজা ঠেলে মৌ ভেতরে ঢুকে যায়। নিশু, খুশি আর ঐশী অবাক হওয়ার অভিনয় করে বলে, আপু তুই এখানে? মৌ কাঁপা গলায় বলে, এটা কি সত্যি? তুই যা বলছিস সব সত্যি? নিশু চোখ মুছতে মুছতে বলে, কিসের সত্যি আপু? তুই কি বলছিস? মৌ রাগে কাঁপতে কাঁপতে বলে, আর অভিনয় করতে হবে না, আমি সব শুনে ফেলেছি। তুই আমাকে আগে বলিসনি কেন? নিশু মাথা নিচু করে বলে, আপু তুই তো ইমরান ভাইকে অনেক ভালোবাসিস, তাই ভাবছিলাম আমার কথা বিশ্বাস করবি না। মৌ সাথে সাথে ইমরানকে ফোন করে। তুমি এক্ষুনি ইমার্জেন্সি ভাবে বাসায় এসো। ইমরান অবাক হয়ে বলে, আচ্ছা আসছি। ফোন কেটে যাওয়ার পর মৌ নিশুকে জিজ্ঞেস করে, তোর ভিডিও কখন করলো? আর ভিডিওটা ওর মোবাইলে আছে, তুই নিশ্চিত? নিশু কাঁদতে কাঁদতে বলে, আপু তুই এসব নিয়ে আর বাড়াবাড়ি করিস না, কিছুদিন পর তোরা আলাদা বাসায় চলে যাবি। মৌ রাগে কাঁদতে কাঁদতে বলে, তুই চুপ থাক, এটা আমি বুঝবো। আমার সংসার কি হবে? এরপর ড্রয়িং রুমে সবাই জড়ো হয়। মৌ, নিশু, ঐশী, খুশি, ইমন, আনিস খান। পুরো পরিবার ইমরানের জন্য অপেক্ষা করতে থাকে। প্রায় 30 মিনিট পরে ইমরান বাড়িতে আসে। বাড়িতে ঢুকেই দেখে সবাই একসাথে বসে আছে, আর মৌ সেখানে দাঁড়িয়ে। ইমরান অবাক হয়ে জিজ্ঞেস করে, মৌ কি হয়েছে? এভাবে ডাকলে কেন? আর সবাই একসাথে বসে আছে কেন?